আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। সো আজকে আমাদের সিক্স ক্লাস, ঠিক আছে, লাস্ট ওয়ান। এটার পরই আপনাদের আগামী শুক্রবারে ফাইনাল পরীক্ষা হবে ফোর্থ, ফিফথ এন্ড সিক্স এর উপরে। সো লেট মি শেয়ার দি স্লাইড, আপনারা আমাকে একটু বলেন। এটা দেখুন। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে। হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ফর দ্য কনফার্মেশন। দ্য লাস্ট ওয়ান। আজকে আমরা লজিস্টিক এন্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, যেটাকে আমরা এলডি বলি, এইটার আমরা অপারেশনাল ম্যানেজমেন্ট আসপেক্ট নিয়ে আলাপ করবো, ঠিক আছে। আমরা ফোর্থ ক্লাসে বোধহয় ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলেছিলাম, ফিফথ ক্লাসে আমরা ওয়্যার হাউস নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা এই লজিস্টিক এন্ড ডিস্ট্রিবিউশনের অপারেশনাল ম্যানেজমেন্টের কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আমরা আজকে ডিসকাশন করবো। লেটস মুভ অন। আমরা আজকে কস্ট এন্ড পারফরমেন্স মনিটরিং, অপারেশনাল অ্যাপ্রোচ ফর পারফরমেন্স মনিটরিং, লজিস্টিক অপারেশনাল প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেম, মেট্রিক্স এন্ড কেপিআই নিয়ে আমরা কথা বলবো। যে সমস্ত স্লাইডে খুব বেশি কথাবার্তা থাকবে ভার্বোস টাইপের, আর যেগুলো বেশি আপনার এক্সাম এবং আপনাদের ক্লারিটির জন্য বেশি দরকার, সেখানে আমি একটু বেশি সময় নিব। হ্যাঁ, তো আমরা একটা একটু দেখি, কিছু স্লাইডে অনেক কথাবার্তা আছে। সো এটা দেখি আমরা কি বলেছেন। কস্ট এন্ড পারফরমেন্স মনিটরিং, কারণ আমরা সবাই জানি, হ্যাঁ, যে কোনো অর্গানাইজেশনে কস্ট এবং পারফরমেন্সের মনিটরিংটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। আজকে যদি আমার কস্ট কোথায় যাচ্ছে সেটা নিয়ে যদি বিজনেস যারা অপারেট করে তারা যদি ওয়াকেবহাল না হয়, তারা যদি কনসার্ন না থাকে, কনসাস না থাকে, তাহলে কস্ট যেদিকে যাওয়া সেদিকে চলে যাবে, কস্ট হে আউট হয়ে যাবে, অনেক সময় বলে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই জন্য কস্টের মনিটরিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই বাজেটের ধারণা আসছে, এই জন্য বাজেট ভেরিয়েন্স আসছে, এগুলো নিয়ে আমরা আলাপ করবো আজকে। তারপরে হচ্ছে পারফরমেন্স মনিটরিং। আপনার পারফরমেন্সও যদি ভালো না হয়, ধরেন আপনার পারফরমেন্স ইজ নট গুড, তাহলে কি আপনার কস্টের উপর কি ইম্প্যাক্ট পড়বে না পড়বে না? সিম্পল ভাবে বলেন তো। ইমপ্যাক্ট করবে স্যার। অবশ্যই ইম্প্যাক্ট করবে, নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করবে। আজকে যদি আপনার পারফরমেন্স ভালো থাকে, একটা ছোট্ট এক্সাম্পল দিন। আপনি আপনার বিজনেসে রেসপন্সিভ স্ট্র্যাটেজির কারণে সমানে ইনভেস্ট করে যাচ্ছেন, একটার পর একটা এফজি ওয়্যারহাউস বানাচ্ছেন, কিন্তু সেই আনুপাতিক হারে আপনার সেলসও বাড়তেছে না, আপনার মার্কেট শেয়ারও বাড়তেছে না, প্রফিটও বাড়তেছে না, তাহলে কিন্তু কস্ট বেজের উপর প্রেশার পড়বে। আজকে যদি আপনার সেলস বেড়ে যায়, মার্কেট শেয়ার বেড়ে যায়, রেভিনিউ বেড়ে যায়, প্রফিট বেড়ে যায়, তাহলে ওই কস্টটাকে আপনি ডাইলিউট করার আপনার সুযোগ থাকবে। সো এই জন্যই কস্ট এন্ড পারফরমেন্স মনিটরিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। অ্যাডভান্স ইন ইনফরমেশন টেকনোলজি, এখানে কথাবার্তা আমি জাস্ট একটু পড়ে যাই। ফোকাস অ্যাটেনশন অন দি ইম্পর্টেন্স অফ গুড ইনফরমেশন সিস্টেমের কথা বলছে, টু সাপোর্ট লজিস্টিক অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাক্টিভিটিস। আমাদের ইনফরমেশন টেকনোলজির যেহেতু অ্যাডভান্স হয়েছে, সেগুলোর উপর ফোকাস করলে আমরা এগুলোর উপর আমরা কি করতে পারি, গুড ইনফরমেশন সিস্টেম আমরা এস্টাবলিশ করতে পারি। কেন? সাপোর্ট দেওয়ার জন্য লজিস্টিক অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাক্টিভিটি। The requirement of relevant and accurate information has always exist, সবসময় এক্সিস্ট ছিল, বাট কম্পিউটার হ্যাজ এনাবেল, যখন কম্পিউটার থেকে আসলো কম্পিউটার যুগ, enable the development of more sophisticated means of data storage, processing and presentation। সবসময়ই ছিল একুরেট ইনফরমেশন, আর যে সময় কম্পিউটারাইজ সিস্টেম ছিল না, বাট কম্পিউটার সিস্টেম যখন আসলো তখন ডেটাকে সুন্দরভাবে স্টোরেজ করা, প্রসেসিং করা, প্রেজেন্টেশন, এগুলি সিম্পল জিনিস, নাথিং ভেরি কমপ্লেক্স। এখন রাদার আমরা এখানে একটু দেখি কস্ট এন্ড পারফরমেন্স মনিটরিং এর এই সাইকেলটা যদি দেখেন, জাস্ট প্ল্যানিং এন্ড কন্ট্রোল সাইকেল সবার বোঝার জন্য। প্রথমে আমরা কি করি, হোয়ার আর উই নাও, কোথায় আমরা অবস্থান করছি। প্রথমেই আমাদেরকে নিজেদের অবস্থান তুলনা করতে হয়, কোথায় আমরা আছি, দ্যাট ইজ কল ফিডব্যাক। ঠিক আছে, আমরা কোথায় আছি সেটা আমরা বোঝার চেষ্টা করি। তারপরে আমরা হলো হোয়ার ডু উই ওয়ান্ট টু বি, কোথায় আমরা যেতে চাই, আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই, এটা আমাদের অবজেক্টিভ। ঠিক আছে, আমরা যখন আমাদের নিজেদেরকে অ্যানালাইসিস করি তখন আমরা বেশ কিছু গ্যাপ দেখতে পাই।
আপনারা যারা পিজিডিএসসিএম এ আসছেন নিশ্চয়ই এটাতে আসার আগে আপনারা একটা গ্যাপ অ্যানালাইসিস করেছেন অফ ইউর সেলফ, যে আমাদের সাপ্লাই চেনের নলেজ এগুলো বাড়ানো দরকার। সেই জন্যই কিন্তু আপনারা একটা কোর্সে এনরোল করেছেন। দ্যাটস কল ইউ ওয়ের ডু ইউ ওয়ান্ট টু বি, অবজেক্টিভটা সেট করেছেন। তারপর হাউ আর উই গোয়িং টু গেট দেয়ার, কিভাবে আমরা যাব, প্ল্যানিং। আপনারা একটা প্ল্যানিং করেছেন, মাইন্ড ম্যাপারের সাথে যোগাযোগ করেছেন, এরকম একটা কোর্স আছে খোঁজ নিয়েছেন কলিগদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে, পিয়ারদের কাছ থেকে। তারপর আপনি প্ল্যানিং প্রসেসে এনরোল হয়েছেন, মানে আপনি অ্যাকশনে যান। খালি তো অবজেক্টিভ সেট করলেই হবে না। 2030 সালে আমি এই হতে চাই বলে বসে থাকলে তো হবে না। ইউ নিড সার্টেন কংক্রিট অ্যাকশন প্ল্যান, সো দ্যাট অ্যাকশন প্ল্যান উইল টেক ইউ টু দ্যাট মিশন অ্যান্ড ভিশন, ওই জায়গায় অবজেক্টিভে আপনি ল্যান্ড করতে পারবেন। তারপর হলো হাউ ডু ইউ নো হোয়েন উই হ্যাভ অ্যারাইভ। তারপর হচ্ছে আরেকটা হলো মনিটরিং। প্ল্যানিং করলাম, আমি প্ল্যানিং করে আমি আমার ডেস্টিনেশনে আমি পৌঁছানোর চেষ্টা করলাম। তারপরে আমি মনিটর করা শুরু করলাম যে আমি কি আমার টার্গেটেড ডেস্টিনেশনে আমি পৌঁছেছি। সেটা হচ্ছে মনিটরিং। আপনি পিজিডিএসসিএম করলে আপনার 6 মাসের কোর্সের পরে আপনি সার্টিফিকেশন নেবেন, নেওয়ার পরে এগুলি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখান থেকে কিছু জ্ঞান আপনি আপনার প্রফেশনাল লাইফে নিয়ে যাবেন। দ্যাটস কল ইউর মনিটরিং। একটা হলো সার্টিফিকেশন, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লেভেলে যে এটাকে কাজে লাগানো। দ্যাটস পার্ট অফ ইউর মনিটরিং। নাহলে তো মুখস্থ বিদ্যার মতো যদি আমরা মুখস্থ করে পরীক্ষা ভালো করে ফেলতে পারি, কি পাস করে ফেলতে পারি, বাট ব্রেনে কিন্তু দীর্ঘমেয়াদী থাকবে না। সো ইটস এ সাইক্লিক, একটা সাইকেলের মতো। আবার ফিডব্যাক, আবার অবজেক্টিভ, আবার প্ল্যানিং, আবার মনিটরিং। ইটস এ কন্টিনিউয়াস সাইকেল। কস্ট অ্যান্ড পারফরমেন্স মনিটরিং এ এই ধরনের একটা সাইকেলের ভিতর দিয়ে আমরা যেতে পারি। কস্টের ক্ষেত্রেও তাই, আমরা আমাদের কস্ট বেসটা এখন কিরকম, আমরা কোথায় যেতে চাই, আমরা 10 to 20% কস্ট রিডাকশন করতে চাই। তারপর হলো কিভাবে, কিভাবে করবো, খালি মুখে বললেই তো হবে না। ফাইন্যান্সের লোক এসে বলে দিল যে 20% কস্ট কমানো, কিভাবে কমাবো সেই অ্যান্সারটা তো লাগবে। অ্যাকশন প্ল্যানটা কি, জোর করে চাপাই দিলে তো হবে না। তারপরে আমরা আদৌ আমরা যেতে পেরেছি কিনা, দ্যাটস কল মনিটরিং। এমনও দেখা যেতে পারে টার্গেট করেছেন 20%, বাট প্রথম বছর আপনি 20% যেতে পারলেন না, ইটস নট পসিবল। 10%, দেন ইউ হ্যাভ টু কি রিসেট ইউর টার্গেট, যে না 2 বছরের হরাইজনে করবো। এটা মনিটরিং যদি না থাকে তাহলে তো আপনি পারবেন না। আপনার বছর শেষ হয়ে যাবে, আপনার কোনো কস্ট রিডাকশন হচ্ছে না। ঠিক আছে, দ্যাটস কল মনিটরিং। যেভাবে আপনি প্ল্যান করেছেন অ্যাক্টিভিটিস প্ল্যান, সেই অনুযায়ী আপনি সেই ল্যান্ডিং এ যেতে পারছেন কিনা, দ্যাটস কল মনিটরিং। ভেরি সিম্পল সাইক্লিং ভাবে দেখানো হয়েছে, একটা সাইক্লিক অর্ডারের মাধ্যমে। তারপর কি বলেছে, হোয়াই মনিটরিং, কেন মনিটরিং। আমরা সিম্পল ভাবে যদি বলি, আমরা যদি মনিটরিংটা না করি তাহলে আমি আমার প্রোগ্রেস বুঝতে পারবো। সিম্পল মনিটরিং। ফলো আপ মনিটরিং কথাটা তো এমনি আসে নাই, তাই না? যে কোনো কাজ করতে গেলে ফলো আপ এন্ড মনিটরিং করতে হয়। সো এখানে হচ্ছে টিপিক্যাল এইম অফ মনিটরিং মাইট বি, টিপিক্যাল এইম মানে আমাদের উদ্দেশ্যটা কি, টু এনাবেল দি অ্যাচিভমেন্ট অফ কারেন্ট এন্ড ফিউচার বিজনেস অবজেক্টিভ। ঠিক আছে, where these are directly linked to associated with logistic and distribution objective. সো এই জায়গাটা আমরা লজিস্টিক এন্ড ডিস্ট্রিবিউশন নিয়ে যেটা কথা বলছি সেটার সাথে লিঙ্কটা আমরা খোঁজার চেষ্টা করব। তারপরে সেকেন্ড পয়েন্ট কি বলেছে দেখেন, সেকেন্ড পয়েন্ট বলছে টু ফ্যাসিলিটেট দ্য ইফেক্টিভ প্রভিশন অফ লজিস্টিক সার্ভিস। আমরা ফ্যাসিলিটেট করব লজিস্টিকে যদি কোনো সার্ভিস আমাদেরকে প্রভিশনে রাখতে হয়, ঠিক আছে, এনি কাইন্ড অফ সার্ভিস যেটা কাস্টমারকে হ্যাপি করে, যেটা কাস্টমারের নিডটাকে আরো বেশি সুন্দরভাবে তুলে ধরে, বি ইট এটা ট্রান্সপোর্টেশন, বি ইট এটা ওয়্যারহাউস, বি ইট এটা এক্সট্রা প্যাকেজিং, হোয়াট এভার, এইটাকে ফ্যাসিলিটেট করাটাও হচ্ছে আমাদের মনিটরিং এর উদ্দেশ্য। মনিটরিং যদি আমি প্রপার না করি আমি বুঝতে পারবো না আমার লজিস্টিক সার্ভিসের মাধ্যমে কাস্টমার কি হ্যাপি না আনহ্যাপি। এইটা আমার মনিটরিং সিস্টেম থাকতে হবে। ওয়াই মনিটরিং এর আরো কিছু পয়েন্ট আমরা একটা একটা করে দেখে যাই। To enable the efficient operation of logistic resources, to ensure that the distribution operation is run as well as it can be। ঠিক আছে, এটা সিম্পল জিনিস বলা হয়েছে, এফিশিয়েন্ট অপারেশন হইতে হবে, রিসোর্সটাকে ওইভাবে আপনার কাজে লাগাইতে হবে। To support the planning and control of an operation so that the information can be fed back to the process of planning and management। এমন ভাবে প্ল্যানিং এন্ড কন্ট্রোল করতে হবে যাতে ইনফরমেশন চ্যানেলটা আপনাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। প্রসেস অফ প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট, ইনফরমেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সাপ্লাই চেইনের ম্যানেজমেন্টে আমরা কিন্তু অনেক সময় বলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট দি ম্যানেজিং অফ 3 ফ্লোস, 3টা ফ্লোকে ম্যানেজ করা। নাম্বার 1 হচ্ছে ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট ফ্লো, সেকেন্ড হচ্ছে ফান্ড ফ্লো, এবং থার্ড হলো বা সেকেন্ড আমরা ইনফরমেশন ফ্লো বলতে পারি, থার্ড হচ্ছে আমার ফান্ড টাকা পয়সা।
সো ইনফরমেশন ফ্লো কিন্তু বোথ ওয়ে, আপনার আপওয়ার্ড সাপ্লাই চেইন থেকে ডাউনওয়ার্ডও যেতে পারে, ডাউনওয়ার্ড থেকে আপ হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ইনফরমেশনকে প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট প্রসেসে ফিড করতে হবে, ফিডব্যাক দিতে হবে। মানে ইনফরমেশন ইজ এ পাওয়ার, যতক্ষণ আপনি ইনফরমেশনটাকে কাজে লাগাইতে পারেন। ভুয়া ইনফরমেশন না, ডেটা বেসড অ্যানালাইসিস করে ইনফরমেশনে রূপান্তর করে যখন আমরা নলেজ স্কিলে নিয়ে যাই, তখন এটা আমাদের কাজে লাগে। আননেসেসারি হ্যাফেজার্ড ক্লাটার্ড ইনফরমেশন দিয়ে সবাইকে কনফিউজ করলে সেই ইনফরমেশনে কোনো কাজে দেয় না। এখানে ইনফরমেশন বলতে রাইট ইনফরমেশন বলা হয়েছে। প্রোভাইড মেজার্স দ্যাট ফোকাস অন দি রিয়েল আউটপুট অন দ্য বিজনেস, ফোকাস করতে হয় বিজনেসের আউটপুট। দিস এনাবেল অ্যাকশন টু বি টেকেন ওয়ে দ্য অপারেশন, এগুলি কথাবার্তা। বাট এখানে বেসিক কথা হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতে হবে ফোকাস অন দি আউটপুট অফ দ্য বিজনেস। কারণ দিনের শেষে আমরা কিন্তু সবাই যে কাজ করি বিজনেসে বা যে কোনো জায়গায়, উই হ্যাভ টু বি রেজাল্ট ওরিয়েন্টেড। প্রত্যেকের আমাদেরকে অ্যাজ এ লিডার হিসাবে বা অ্যাজ এ ম্যানেজার হিসাবে আমাদের ফোকাস হওয়া উচিত আউটকাম ড্রিভেন, রেজাল্ট ওরিয়েন্ট। উই শুড বি রেজাল্ট ওরিয়েন্ট। আমার দিনের শেষে আউটপুট, হ্যাঁ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার একটা আউটপুট থাকতে হবে। আমি কাজ করে গেলাম, দের ইজ নো ফোকাস অন দি আউটপুট, তাহলে কিন্তু হবে না। আউটপুট ইজ ইম্পর্টেন্ট। আপনি এই ধরনের একটা কোর্স করে আপনার আউটপুট কি, আপনি তো নিজস্ব ইয়েতে তো আপনি আউটপুট, হ্যাঁ অবভিয়াসলি আপনাকে সার্টিফিকেশন নিতে হবে, এটা একটা আউটপুট। তাছাড়াও আপনার নলেজ বেড়েছে কিনা, এখান থেকে কিছু ভালো ভালো টিপস, অ্যাকশন প্ল্যান, ফ্রেমওয়ার্ক, প্রিন্সিপাল, বেস্ট প্র্যাকটিস আপনি নিয়ে আপনার অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে পারছেন কিনা, দ্যাট শুড বি ইউর ওয়ান অফ দ্য আউটপুট হইতে হবে আপনার 1 বছরের হরাইজনে। নাহলে তো এই জ্ঞানটা আপনি খালি পুঁথিগত জ্ঞান মাথায় রাখলে তো হবে না, এটাকে অ্যাপ্লাই করতে হবে হোয়ার এভার ইজ পসিবল। হ্যাঁ, এবং আপনাকে অ্যাভিনিউ ক্রিয়েট করতে হবে, লাইন ম্যানেজারের সাথে বসতে হবে, বসে তারে কনভিন্স করতে হবে যে বস আমি এরকম ভালো কয়েকটা জিনিস শিখে আসছি, আমার মনে হয় এটা আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের এই কারেন্ট সিচুয়েশনে ইন আওয়ার বিজনেস, অথবা আমাদের এই যে যে মডালিটি নিয়ে আমরা কাজ করতেছি এখানে এই 2-3টা জিনিস অ্যাপ্লাই করা যেতে পারে। দ্যাট ইজ আউটকাম বেসড ফোকাসড। ওকে, মিনস অফ আইডেন্টিফাই সুটেবল গোল। ঠিক আছে, এখানে দেখেন আমি কালার করে রেখেছি, কারণ এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমাদেরকে সুইটেবল গোল এস্টাবলিশ করতে হবে। প্রত্যেকের জীবনে একজন এইম ইন লাইফ আছে, প্রত্যেকের জীবনে একটা গোল আছে, আমরা গোল অনুযায়ী চলি, তাই তো? আমি গোল সেট করলাম, কিন্তু এটা কিভাবে আমি আইডেন্টিফাই করব, কিভাবে আমি গোলটাকে সেট করবো, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এই জন্য দেখেন এই প্রথম কথাগুলি খুবই ইম্পর্টেন্ট। গোল শুড বি সেট, কিসের উপর সেট করা হবে, বেসড অন, কিসের উপর বেস করবো, সাম অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড অর কম্পারেটিভ ইনফরমেশন। ভেরি ইম্পর্টেন্ট দুইটা লাইন এখানে। অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড, এমন কোন স্ট্যান্ডার্ডের সাথে আপনি আপনার গোল সেট করেন না যেটা অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, আরেকটা হচ্ছে কম্পারেটিভ ইনফরমেশন, যেটাকে আপনি কম্পেয়ার করতে পারেন। ইউর গোল শুড বি লাইক দ্যাট, যেটার সাথে কম্পেয়ার করতে পারবেন না, যে যেটা কোনো অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড নাই, সেটাকে আপনি গোল সেটের বেস লাইন ধরেন না। দেয়ার আর সেভারাল ডিফারেন্ট অ্যাপ্রোচেস ইউজ বাই অর্গানাইজেশন। হ্যাঁ, অর্গানাইজেশন বিভিন্ন অ্যাপ্রোচ করে থাকে। দিজ আর ডিসকাস বিলো, এগুলো আমরা নিচে দেখাচ্ছি। দে ইনক্লুড, এটাকে ইনক্লুড করে কি দেখেন, ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক সময় আসতে পারে। মেজারিং কস্ট অ্যান্ড পারফরমেন্স এগেইনস্ট হিস্টোরিক্যাল ডাটা। হিস্টোরিক্যাল ডাটাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ হিস্টোরিক্যাল ডাটার সাথেই আমরা কস্ট অ্যান্ড পারফরমেন্স মেজার করি। ধরেন আপনার অর্গানাইজেশনে নতুন একজন সাপ্লাই চেইন ডিরেক্টর আসলো, উনি আইসাই কি আগের সব ডেটা কি অস্বীকার করে ফেলতে পারবে যে অল আর জিরো, নাকি সে তার নিজের স্বার্থে বোঝার জন্য কিছু হিস্টোরিক্যাল ডাটা দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে? বা আপনার এখানে একজন নতুন মার্কেটিং ডিরেক্টর আসলো, হেড অফ মার্কেটিং আসলো নতুন, উনি এসে গত 5 বছরের হিস্টোরিক্যাল ডাটাকে কমপ্লিটলি কি ডিনাই করে ফেলবে? হ্যাঁ স্যার। করতে পারে না সে। যদি করে থাকে তাহলে দেন ইটস এ রং অ্যাপ্রোচ। ইভেন দো আপনার মিশন ভিশন হচ্ছে অল আর রাবিশ, অল আর জঞ্জাল, সংস্কার করতে গেলেও আপনার কিছু বেসলাইন লাগে। আপনি 100% তো জিরো বানাই দিতে পারবেন। আপনাকে রিফরমেশন করতে গেলেও ইউ নিড সাম বেসলাইন, ইউ নিড সাম হিস্টোরিক্যাল ডাটা, যেটার উপর বেস করে আপনি সংস্কার করবেন বা রিফর্ম করবেন, আপনি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করবেন। দ্যাটস ওয়াই ইউ নিড সাম হিস্টোরিক্যাল ডাটা। ওইটা অ্যানালাইসিস না করলে আপনি আপনি ভালো ইনসাইট পাবেন না। আপনার স্বার্থেই এটা করা উচিত। আজকে আমি এসে বললাম আমার আগে যা হয়েছে সব ভুল, একটাও সঠিক না, এটা হইতে পারে, সেখানে তো মেজরিটি ভুল থাকতে পারে, বাট অবভিয়াসলি দেয়ার আর সাম গুড থিংস অলসো, তাই তো? তো মেজারিং এগেইনস্ট এ বাজেট প্ল্যান। তো বাজেট আমরা কেন করি? কারণ বাজেট দেওয়াই হয়, সেই বাজেটের ভিতরে থেকে আপনি আপনার কস্টটাকে ড্রাইভ করবেন, সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারই হোক বা রেভিনিউ এক্সপেন্ডিচার হোক বা অপারেশনাল এক্সপেন্ডিচার হোক, ক্যাপেক্স বা অপেক্স যেভাবে আমরা বলি, বা ক্যাপেক্স বা র্যাপেক্স। তো
তো সেইটার এগেনস্টে আপনার প্ল্যানটা কি, আপনার প্ল্যান বানাইতে হবে। আপনার যেটা রিয়েলি দরকার সেটাকে আপনার বিল্ট ইন করতে হবে বাজেটে। আপনি ফ্রুগাল অ্যাপ্রোচে গেলেন কিন্তু আপনার বেসিক নিডকে আপনি কম্প্রোমাইজ করে দিলেন, তাহলে ওই বাজেট করার কোনো মানে নেই। কারণ দিনের শেষে ইউ আর পার্ট অফ দি লজিস্টিক অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ইউ আর পার্ট অফ দি সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন কিন্তু এনশিওর করে সাপ্লাই সাইড, সেটাকে এনশিওর করতে গেলে ইউ নিড এ প্রপার বাজেট। সেখানে যদি আপনি কৃপণতা করেন, ফাইন্যান্সকে খুশি করতে যে বাজেট কাট করে দিলেন, কিন্তু আপনার বেয়ার মিনিমাম নেসেসিটি যেটা সেটাকে আপনি কম্প্রোমাইজ করলেন, আলটিমেটলি আপনার অপারেশন সাফার করবে। আপনার অপারেশন সাফার করলে এটা কনজিউমার এন্ডে সাফারার হবে, সেটা আপনি করতে পারেন। ঠিক আছে, ডেভেলপিং ফিজিক্যাল, আবার তার মানে এই না যে আমি ওভার বাজেট করে পয়সা নষ্ট করব। দেয়ার শুড বি এ প্রপার প্ল্যানিং, বাজেট প্ল্যানিং। ডেভেলপিং ফিজিক্যাল অন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, এক্সাম্পল আছে আমরা পরে দেবো। অনেক সময় আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড করি, ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় স্ট্যান্ডার্ড করা হয়, এটাকে ওই অনুযায়ী ইঞ্জিনিয়ার করা হয়। ইউজিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কি সেটার সাথে আমরা অনেক সময় কম্পেয়ার করি এবং অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড হিসেবে দেখি। ঠিক আছে, টোবাকো ইন্ডাস্ট্রি একটা যদি স্ট্যান্ডার্ড থাকে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদি একটা স্ট্যান্ডার্ড থাকে, আরএনজি সেক্টরে যদি একটা স্ট্যান্ডার্ড থাকে, রাইট, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি যদি একটা স্ট্যান্ডার্ড থাকে, দেয়ার শুড বি সাম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সেটাকে অনেক সময় আপনি অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড ধরতে পারেন, কম্পেয়ার করতে পারেন, বেঞ্চমার্কিং এগেইনস্ট বেস্ট প্র্যাকটিসেস। তারপরে এই অ্যালং উইথ অল দি কোম্পানিজের ভিতরে আপনি একটা বেস্ট প্র্যাকটিস নিলেন, যেটার সাথে আপনি নিজেকে বেঞ্চমার্কিং করবেন। ঠিক আছে, করে দেখবেন আপনি কতটুকু পিছিয়ে আছেন। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির তারা অনেক দেশে অপারেট করে, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, তারা যদি মনে করে এশিয়া মহাদেশে ফ্যাক্টরি পারফরমেন্সের জন্য বেস্ট হলো সিঙ্গাপুর ফ্যাক্টরি, কথা বলছি, সিঙ্গাপুর ফ্যাক্টরি উঠে গেছে এই 1-1.5 বছর হলো। কারণ এখন সারা পৃথিবীতে ফ্যাক্টরিগুলিকে কনসলিডেট করতেছে, রেশনালাইজ করতেছে, অপটিমাইজ করতেছে। একসময় 70-80টা দেশে ফ্যাক্টরি ছিল, এখন বোধহয় 45টা দেশে আছে, কমায় ফেলছে। বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট সিঙ্গাপুর ফ্যাক্টরি ইজ দি বেঞ্চমার্ক, ডু ইট। বাট আপনি যদি দেখেন না আমরা এশিয়ার সাথে বেঞ্চমার্ক করবো না, আমরা করবো ইউরোপের, রুমানিয়াতে যে ফ্যাক্টরি আছে সেটার সাথে, বি ইউর বেস্ট প্র্যাকটিস বেঞ্চমার্ক। তার আগে বুঝে নিতে হবে আমি তার সাথে কি খুব বেশি দূরে নাকি আমি ক্লোজ বাই। যদি এমন দেখা যায় তার সাথে আমার পার্থক্য যোজন যোজন দূরে, তাইলে আপনার ওই পার্টিকুলার মোমেন্টে এই কম্পারিশন করাটা, কম্পারেটিভ স্টাডি করাটা কি সুইটেবল হবে কিনা সেটাও আপনাকে বুঝতে হবে। মেবি এটা লং টার্ম হতে পারে, বা শর্ট টার্ম এবং মিড টার্মে আপনাকে এমন একটা বেঞ্চমার্ক ধরতে হবে যে আপনার থেকে মোটামুটি কাছে, যাকে আপনি অ্যাচিভ করে ইউ ক্যান শো দ্য পারফরমেন্স উইদিন এ শর্টেস্ট পসিবল টাইম। মেবি ওই রোমানিয়ান ফ্যাক্টরি তো আপনার 15 বছরের একটা স্বপ্ন হতে পারে, বাট ইমিডিয়েট টার্মস এবং মিড টার্ম লেভেলে আপনাকে একটা সুইটেবল স্ট্যান্ডার্ডকে বেঞ্চমার্ক হিসেবে নিতে হবে। আমরা এগুলো নিয়ে আলাপ করব। এখন দেখেন স্কোর মডেল ফর মনিটরিং পারফরমেন্স। স্কোর হচ্ছে সাপ্লাই চেইন অপারেশন রেফারেন্স মডেল। ঠিক আছে, এইটার কিছু পারফরমেন্স অ্যাট্রিবিউটস আছে এবং অ্যাট্রিবিউটের ডেফিনেশন আছে, ম্যাট্রিক্সে পরীক্ষা আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট স্লাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড আই উড সে। আপনারা একটু খেয়াল করে শুনেন। এখানে পারফরমেন্সের অ্যাট্রিবিউটস গুলি কি তার এগেইনস্টে সংজ্ঞা বলা আছে এবং কিছু ম্যাট্রিক্সের উদাহরণ আছে। সংজ্ঞাটা জানতে হবে এবং উদাহরণ ম্যাট্রিক্স জানতে হবে, কারণ অনেক সময় একটা আরেকটার সাথে অ্যামালগেমেট করে দিতে পারে, টু কনফিউজ ইউ। ঠিক আছে, সো পারফরমেন্সের অ্যাট্রিবিউটসে স্কোর মডেল আমি যেটা বললাম, সাপ্লাই চেইন অপারেশনস রেফারেন্স মডেল, সেখানে 5টা ডাইমেনশনের কথা বলা হচ্ছে পারফরমেন্স অ্যাট্রিবিউটসে। একটা হচ্ছে সাপ্লাই চেইন ডেলিভারি রিলায়েবিলিটি। সাপ্লাই চেইন ডেলিভারি রিলায়েবিলিটি সংজ্ঞায় কি বলেছে দেখেন, the performance of the supply chain in delivering against the perfect delivery criteria. ঠিক আছে, perfect delivery criteria, the performance of the supply chain in delivering against the perfect delivery criteria. What is perfect delivery criteria? দেখেন এখন ম্যাট্রিক্সে কি বলছে, ডেলিভারি পারফরমেন্স, পিকিং অ্যাকুরেসি, পারফেক্ট অর্ডার ফুলফিলমেন্ট। ডেলিভারি পারফরমেন্স, আপনার ডেলিভারির পারফরমেন্সটা কেমন? ঠিক আছে, যখন ডেলিভারি হওয়ার কথা তখন কি হয়েছে নাকি অন্য সময় করছে? পিকিং অ্যাকুরেসি কি, আপনার ওয়্যারহাউসে আপনার বলা হয়েছে যে লাক্সাবান এতগুলি পিস দেন, লাইফ বয় এতগুলি দেন, বাট অর্ডার পিকিংটা সম্পূর্ণ মিক্স ম্যাচ করে ফেলছে। লাইফ বয়েরটা লাক্সে দিয়ে দিছে, লাক্সেরটা এটা দিয়ে দিছে, ওই অনুযায়ী পিক করছে, তাহলে পিকিং অ্যাকুরেসি সঠিক হইলো না। অথবা বিএটির পোর্টফোলিওর এক্সাম্পল যদি দিই, বিএনএস ফুল ফ্লেভার বলছে, দিয়ে উঠাই ফেলছে সব সুইচ, অথচ যেই মার্কেটে যাচ্ছে সেই মার্কেটে সুইচের কোনো ডিমান্ডই নেই, তাই পিকিং অ্যাকুরেসি হইলো না। Perfect order fulfillment, what does it mean? Perfect order fulfillment. Perfect order fulfillment is a very important measure by which you can judge যে আপনার অর্ডারটা পারফেক্ট হলো কিনা। তা পারফেক্ট অর্ডার হওয়ার আমি কেমনে বুঝবো, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল হলে আমি বুঝবো?
ওই যে সংজ্ঞায় বলছে পারফেক্ট ডেলিভারি ক্রাইটেরিয়া অ্যাজ এ হোল বলতেছে। তো পারফেক্ট অর্ডার ফুলফিলমেন্ট ইজ এ মেজারমেন্ট বাই হুইচ যে কোনো অর্গানাইজেশন বোঝার চেষ্টা করবে তার লজিস্টিক অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিসের মাধ্যমে সে রাইট টাইমে, রাইট কোয়ান্টিটি, রাইট কন্ডিশন, রাইট প্যাকেজিং, রাইট ডকুমেন্টেশন, রাইট ইনভয়েসিং এগুলো সে এনশিওর করতে পারে। এগুলো কোনো একটা যদি মিস হয়ে যায় তাহলে আমি বলতে পারবো আমার পারফেক্ট অর্ডার ফুলফিলমেন্ট হয়নি। মনে করেন 100টা অর্ডার নিয়ে আপনি ডিল করতেছেন, 98টাই আপনার সবগুলি ফিল হয়েছে, রাইট টাইমে দিয়েছেন, রাইট কন্ডিশনে দিচ্ছেন, রাইট কোয়ালিটিতে দিচ্ছেন, রাইট কোয়ান্টিটিতে দিচ্ছেন, রাইট প্লেসে দিচ্ছেন, রাইট কাস্টমারকে দিচ্ছেন, হ্যাঁ, রাইট ইনভয়েসিং এ দিচ্ছেন, রাইট ডকুমেন্টেশনে দিচ্ছেন, কোনো ভুলভাল কিচ্ছু হয়নি। বাট দুইটার ক্ষেত্রে আপনার ইনভয়েস ভুল, ডকুমেন্টেশন ভুল, আপনার মালামাল পণ্য পোর্টে আপনি খালাস করতে পারতেছেন বিকজ রং ডকুমেন্টেশন। তাইলে আমি পারফেক্ট অর্ডার ফুলফিলমেন্ট দুইটা অর্ডারের ক্ষেত্রে আমি বলতে পারবো ওই দুইটা আমার পারফেক্ট অর্ডার ফুলফিলমেন্ট করে নাই, ওই ক্রাইটেরিয়া ম্যাচ করে। তো নাও উইল টক অ্যাবাউট সাপ্লাই চেইন রেসপন্সিভনেস। আমরা অনেক আলাপ করেছি রেসপন্সিভ স্ট্র্যাটেজি আর এফিসিয়েন্সি। রেসপন্সিভ সাপ্লাই চেইন রেসপন্সিভনেস বলতে কি বোঝায়? দ্য স্পিড, এখানে একটা লাইনই বোঝা যায়, দ্য স্পিড, গতি at which the supply chain provide products to the customer, মানে we are talking about the lead time, কতটুকু দ্রুততার সাথে আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে আপনি এনশিওর করতেছেন, এটি হচ্ছে আপনার সাপ্লাই চেইন রেসপন্সিভনেস। ভেরি সিম্পল ওয়ে অফ আর্টিকুলেটিং দ্য ডেফিনেশন। অর্ডার ফুলফিলমেন্ট লিড টাইম, এই যে একটু আগে আমি যেটা বললাম, যে কোনো একটা অর্ডার রিসিভ করে মাল ডেলিভারি দেওয়া এর মধ্যবর্তী যে সময়টা সেটি হচ্ছে আপনার লিড টাইম। এটা তো সবাই আমরা বুঝি তো নাকি? না বোঝার কোনো কারণ নেই। অর্ডার রিসিভ এন্ড অর্ডার ডেলিভারি মধ্যবর্তী যে টাইম 7 দিন হইতে পারে, 15 দিন হইতে পারে, 1 মাস হইতে পারে, 2 মাস হইতে পারে, 3 মাস হইতে পারে। এখন ইম্পোর্ট করে আনতেছেন আপনি আমেরিকা থেকে, আপনি তো 15 দিনের ভিতরে কেমনে আনবেন জাহাজে? যদি আপনি কন্টেনার শিপমেন্ট করেন দ্যার ইজ এ লিড টাইম, মেবি 1.5 মাস, মেবি 1 মাস। ব্রাজিল থেকে যখন বিএটি টোবাকো আনে ইম্পোর্ট করে স্মল পোর্শন 2.5 মাস লাগে। দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড লিড টাইম। সাজ্জাদ ঠিক ভাই, আছে, একটা একটা ছোট প্রশ্ন ছিল যদি অ্যাকোমোডেট করতেন। জি বলেন ভাইয়া। ম্যাট্রিক্সে যেগুলা দেখানো হচ্ছে এগুলো কি আমাদের ডিটারমিনেন্ট ফ্যাক্টর যে স্কোর করার জন্য? হ্যাঁ হ্যাঁ এটার অবশ্যই, ভিত্তিতে আমরা স্কোর করব, এটাই তো ওই জিনিসগুলো? অবশ্যই স্কোর ওকে ভাইয়া, মডেলের ঠিক আছে। ভিতরে অনেকগুলি অ্যাট্রিবিউটস আছে, সেটার এগেইনস্টে ডেফিনেশন বলছে এবং ম্যাট্রিক্স বলছে, কিছু ম্যাট্রিক্স এখানে দিচ্ছে ইম্পর্টেন্ট, সব তো আর দেয়নি। আচ্ছা এগুলো আচ্ছা আচ্ছা। এগুলোর থেকে বেছে নিয়ে আপনি আপনার অর্গানাইজেশনের জন্য যেটি ইম্পর্টেন্ট সেগুলো আপনি মেজার করবেন। যেমন ওকে ভাইয়া, বিইটি মেজার করবে সাপ্লাই চেইন একটা জিনিস করে অন টাইম ইন ফুল, একই কথা, অন টাইম ইন ফুল আপনার যখন দেওয়া দরকার, বিকজ ইউ আর কাভারিং দ্য লিড টাইম অ্যান্ড ফুল। এই ফুল কথাটার ভিতরে রাইট কোয়ান্টিটি, রাইট কন্ডিশন, রাইট ডকুমেন্টেশন, এভরিথিং কাভার্স। সো সে তার একটা ম্যাট্রিক্স এভাবে ডেভেলপ করে নিছে, অন টাইম ইন ফুল ইন টার্মস অফ এক্সপোর্ট। টোবাকো এক্সপোর্ট যখন করা হয় বাংলাদেশ থেকে প্রায় 30টা বেশি দেশে, অল দি কন্টিনেন্ট, তখন অন টাইম ইন ফুল একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বা ম্যাট্রিক্স তারা সেট করে নিয়েছে। তো এখন আপনি যদি বলেন এখানে তো অন টাইম ইন ফুল আমি দেখতেছি না, ওই যে আমি ব্যাখ্যা দিয়ে দিলাম, অন টাইম ইন ফুল বেসিক্যালি লিড টাইম এবং পারফেক্ট অর্ডার ফুলফিলমেন্টের সমন্বয় করে একটা ক্রাইটেরিয়া বা কেপিআই বা ম্যাট্রিক্স তারা দ্বারা করেছে, করতেই পারেন, নাথিং রং ইন ইট। আপনি কনসেপ্টটা ক্লিয়ার করে আপনার মতন করে আপনি দুইটা মিলে একটা করতে পারেন, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা 3টা করতে পারেন। এইভাবে আপনার অর্গানাইজেশন করলে আপনার সুবিধা হবে। সো ইজ অফ অর্ডার প্লেসমেন্ট, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইজ অফ অর্ডার প্লেসমেন্ট। অনলাইন বিজনেসে যদি আপনি দেখেন অর্ডার প্লেসমেন্টে ইজ না, ইজ বলতে বোঝায় আমি গাড়িতে যাচ্ছি, আমি মোবাইলে অর্ডার প্লেস করতে পারবো, আমি ড্রয়িং রুমে বসে খেলা দেখতেছি, নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি, তখন বসে আমি করবো। আমি অফিসে একটা মিটিং এ আসছি, মিটিং এর ভিতরে বিরতি দিচ্ছে, ওই সময় আমি একটা অর্ডার প্লেস করি, দ্যাটস কল্ড ইজ অফ অর্ডার প্লেসমেন্ট। যদি দেখা যায় আমার জ্যাম হয়ে গেছে, আমি দারাজের ওই ইয়েতে অ্যাপে যে ঢুকতে পারতেছি না, ঘুরতেছে, অর্ডার প্লেস নিচ্ছে না, পিক করতেছে না, তাহলে ইজ অফ অর্ডার প্লেসমেন্ট না। সেম গোস ফর ব্রিক এন্ড মর্টার শপ। ব্রিক এন্ড মর্টারে যেও যদি আপনি একটা অর্ডার দিয়ে দাঁড়াই রয়েছেন, অর্ডার আপনি চাচ্ছেন যে এই জিনিসটা আমার দেন, দেয়ার ইজ এ লট বিগ কিউ। আপনি ফেব্রিক্স এর কথা বলেন, ফুড ক্লথ আইটেমের কথা বলেন, আপনি যে এটাও তো এক ধরনের অর্ডার প্লেসমেন্ট। আমি এই জামাটা নিতে চাই, আমি এটা পিক করবো, প্রথমে পিক করার পর আমি দেখবো যে আমার কলার সাইজ মিলছে কিনা বা আমার ওয়েস্ট মিলছে কিনা, তারপর আমি একটা ট্রায়াল দিই, ঠিক আছে, ট্রায়াল দিয়ে পছন্দ হলে আমি অর্ডারটা কনফার্ম করব। দ্যাটস কল ইজ অফ অর্ডার প্লেসমেন্ট। আমরা একেবারে ব্রিক এন্ড মর্টারে যখন যাই, সেই প্রসেসটা যদি আপনি দেখেন অনেক সময় লাগছে, তাইলে ওই জায়গার সাপ্লাই চেইন রেসপন্সিভনেসটা নাই।
আইদার সেলস গার্ল বা বয় যারা আছে তারা খুঁজে পায় না আপনার শার্ট, আপনি যেটা দেখাচ্ছেন সেটা খুঁজতে যে স্টোরে 15 মিনিট নাই, হাওয়া হয়ে গেছে। যখন আইনা দেয় তখন আবার ভুলভাল দেয়। আপনি চাচ্ছেন 15.5, আইনা দিচ্ছে 16.5 কলার। সো ইজ অফ অর্ডার প্লেসমেন্ট যে কোনো ক্ষেত্রেই বলে, আপনি একটা মুদির দোকানে যাইও যদি আপনি অর্ডার বলেন যে আমার এই আপনার চেকলিস্টে বলা আছে, বাসা থেকে দিয়ে দিছে এই জিনিস আনতে হবে, ও খুঁজতেই আছে, এই রেখে তাকায় ওই রেখে আবার ভালো মতো বলতেও পারে না আছে কিনা। আপনি একটা ফার্মেসিতে যে আপনি বলতেছেন আমার এই ওষুধ দেন, সে বলেও না যে ওষুধ 3টা নাই, খুঁজতেই আছে। তার মানে ইজ অফ অর্ডার প্লেসমেন্টটা ভালো নাও। তো ভাই তোমার কাছে যদি না থাকে তুমি তাহলে কি করো, তুমি জানো না কেন, তোমার ইনভেন্টরি তোমার জানা নাই কেন, এতক্ষণ কেন লাগতেছে, 15 মিনিট ধরে খুঁজে পরে বলে স্যার নাই। ঠিক আছে, সেগুলো সব সাপ্লাই চেইন রেসপন্সিবল আছে। স্পিড, বিকজ পিপল ওয়ান্ট টু স্পিড। অ্যাজ এ কাস্টমার আপনি যখন যান ইউ অ্যাক্ট লাইক এ কিং, আপনি তখন এটা পছন্দ করবেন না, বিকজ টাইম ইজ মানি। আমার ভাই এত টাইম নেই, আপনি 15-20 মিনিট ধরে খুঁজতেই আছেন, না থাকলে বলে দেন আমি আরেকবার মেসেজ দিতে। দ্যাটস ইট। সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটি, দি অ্যাজিলিটি অফ দি সাপ্লাই চেইন, অ্যাজিলিটি এখানে শব্দটা হচ্ছে অ্যাজিলিটি ইন রেসপন্ডিং টু মার্কেট চেঞ্জেস টু গেইন অর মেনটেন কম্পিটিটিভ এজ। কোনো কারণে যদি মার্কেটের আপনার হয় আপসার্জ হয়, ইন দ্য ডিমান্ড, স্পাইক ইন দ্য ডিমান্ড অর ডিমান্ড রিডাকশন হলো, এই যে এটাকে অ্যাডাপ্ট করা, ফ্লেক্সিবিলিটি দেখানো, দ্যাটস কল সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটি। বেশি হইলেও দিতে পারি, কম হইলেও হ্যান্ডেল করতে পারি, দ্যাটস কল সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটি। সাপ্লাই চেইন রেসপন্স টাইম, প্রোডাকশন ফ্লেক্সিবিলিটি, সাপ্লাই চেইনের যে টোটাল রেসপন্স টাইম আমরা যেটা বলি, আপনার সেই সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়াল নিয়ে আসা, আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজে এনে সেটাকে প্রসেস করে ফিনিশ গুড রূপান্তর করা, এই পুরা সাপ্লাই চেইন। তারপর আপনার ভেন্ডর যারা আছে, যারা আপনার এই প্রোডাক্টটাকে নিয়ে যাবে, এই টোটাল যে রেসপন্স টাইম প্রত্যেকটা লেয়ারে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর বেস করে যে আমি সাপ্লাই চেইনের যে রেসপন্সটা করি, সেটি হচ্ছে আমার ফ্লেক্সিবিলিটি। হঠাৎ করে এসে বললো যে আমার এই এসকিউটা বাজারে বিক্রি বেড়ে গেছে, তাড়াতাড়ি প্রোডাকশন করে দিতে হবে। এখন ফ্যাক্টরি ম্যানেজার বা ফ্যাক্টরিতে যারা আছে তারা যদি বলে না আমরা এটা পারবো না, তাহলে সাপ্লাই চেইনের ওই অংশটা ইজ নট ফ্লেক্সিবল। সাপ্লাইয়ার যদি বলে না সম্ভব না, তাহলে সাপ্লাই চেইনের ওই অংশটা ইজ নট ফ্লেক্সিবল। এই জন্য এটাকে বলা হয়েছে এন্টায়ার চেইনের ফ্লেক্সিবিলিটি। আজকে বিএটিতে যদি হঠাৎ করে বেড়ে যায় সিগারেট, তার জন্য কি লাগবে, টোবাকো লাগবে। এখন লিফ অপারেশন যারা চালাচ্ছে তারা যদি বলে যে না এই বছর আমরা এত তামাক কিনতে পারবো না, then that leaf operation is not flexible enough to cater that higher demand all of a sudden created. কারণ এটা তো আপনাকে কি করতে হবে, আপনি যদি এখন 25% না কিনতে পারেন, তাহলে ওই শর্টেজটা কোত্থেকে আনতে হবে, বাইরের থেকে টোবাকো আনা হলো অনেক এক্সপেন্সিভ। বাংলাদেশে $1 1 কেজি মানে টোবাকো প্রসেস করে করতে, বাংলাদেশে কিনতে, আমি সিম্পল ভাবে যদি বলি, যদি আপনার $3.5 লাগে কথা বা $2 লাগে, অথবা প্রসেস করতে যদি $4 লাগে পুরা কমপ্লিট, সেটাই যদি আপনি বাইরের থেকে আনেন স্ট্রেট আপনার $18 থেকে $20 লাগে, হুইচ ইজ এ কিলিং। আপনি 20% যদি আনেন এরকম, তাহলে আপনার ব্যবসা তো লাটে উঠে যাবে। তাহলে দ্যাটস কল সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটি। এন্টায়ার চেইনে যারা আছে, স্টার্টিং ফ্রম ইউর সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ইউ থার্ড পার্টি ভেন্ডর, ডিস্ট্রিবিউটর, রিটেলার, প্রত্যেকটা চেইনের লোকের ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। সাপ্লাই চেইন কস্ট, দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ অপারেটিং দি সাপ্লাই চেইন, আমরা কস্ট অফ গুডস সোলস বলি, কক্স বলি। সো এইটা পুরাটাই হচ্ছে অপারেটিং দি সাপ্লাই চেইন। ঠিক আছে, যে সমস্ত কস্টগুলি সাপ্লাই চেইন অপারেশন করার জন্য লাগে, সেটি হলো আমার সাপ্লাই চেইন কস্ট। এই যে কস্ট অফ গুডস সোল, কক্স বলা হয় যেটাকে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কস্ট, সাপ্লাই চেইনকে ম্যানেজ করতে গেলে যে ধরনের কস্ট আসে আমার, সেটা হলো ওভারঅল। ঠিক আছে, ভ্যালু অ্যাডেড প্রোডাক্টিভিটি, আমি যদি ফ্যাক্টরিতে কোনো ভ্যালু অ্যাডেড প্রোডাক্টিভিটি করি, অথবা ওয়্যারহাউসে যদি আমি কোনো ভ্যালু অ্যাডেড জিনিস করলাম, যেটা আমার ভ্যালু অ্যাড করে ইন টার্মস অফ প্রোডাক্টিভিটি, সেটা আমার কোনো সিস্টেম ইনভেস্টমেন্ট হইতে পারে। আমার এমন কোনো ভ্যালু অ্যাডেড করলাম যেটা প্রোডাক্টিভিটি না হয়ে কাস্টমারের সার্ভিসকে হ্যাপি করার জন্য হইতে পারে, ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস, যেটাও আমার সাপ্লাই চেইনের কস্টকে বাড়ায় ফেলতে পারে। কারণ আপনি ডেলিভার করার আগ পর্যন্ত তো সাপ্লাই চেইন, সেই র মেটেরিয়াল প্রকিউর করা শুরু করলেন, করে আপনি ডেলিভার করলেন, এই পুরাটাই হচ্ছে আপনার সাপ্লাই চেইন কস্ট। পুরাটা, এর ভিতরে আবার ভাগ আছে, লজিস্টিক কস্ট আছে, ম্যানুফ্যাকচারিং কস্ট আছে, প্রকিউরমেন্ট কস্ট আছে, প্ল্যানিং কস্ট আছে, সেটা ভিন্ন, বাট পুরাটাই হচ্ছে আপনার সাপ্লাই চেইন কস্ট। একেবারে ডেলিভার করা পর্যন্ত, অর্ডার রিসিভ করা থেকে অর্ডার পুরো পৌঁছায় দেওয়ার যে কর্মকাণ্ড, এই পুরাটাতেই সাপ্লাই চেইনের কস্টটা অ্যাসোসিয়েটেড। সাপ্লাই চেইন অ্যাসেট ম্যানেজমেন্ট,
the ability to manage assets to supply to support customer satisfaction এখানে সিম্পল ভাবে বলেছি ability to manage asset উদাহরণ কি ম্যাট্রিক্স কি কেপিআই কি ক্যাপাসিটি ইউটিলাইজেশন আজকে আপনার ট্রাকের ধারণ ক্ষমতা হচ্ছে 10 মেট্রিক টন আপনি 8 মেট্রিক টনের উপরে দিতেই পারেন তার মানে 2 মেট্রিক টনের ক্যাপাসিটি আপনার আনইউটিলাইজড ফাইন দ্যাট কেন লেবার কি পারে না সাজাইতে পারতেছে না এটাকে বাংলায় বলে সলি লেয়ার বাই লেয়ার সাজানো টোবাকো ইন্ডাস্ট্রি যেটা বলা হয় সলি 4 সলি দিছি স্যার 5 সলি দিছি 4-এর উপর আর 5 সলি স্যার দেওয়া যাইতেছে না কেন পরে যে দেখা গেলো এলো মেলো বেকা তেরা করে এমনভাবে সাজাইছে স্পেসটাকে নষ্ট করে ফেলছে দ্যাটস কল ক্যাপাসিটি ইউটিলাইজেশন প্রপার হয়নি আনইউটিলাইজড ফ্যাক্টরির ক্ষেত্রে সেম ওয়ারেজের ক্ষেত্রে সেম প্রত্যেকটা ইন্ডাস্ট্রির পার স্কোয়ার ফিটের একটা ফর্মুলা আছে প্রাইস টোবাকো হলে 60 কেজি দিয়ে গুণ করতে হয় আর গ্রিন টোবাকো যেটা বা ফার্মারের টোবাকো সেটা হচ্ছে 25 থেকে 30 কেজি তো ওই ফর্মুলার ফেলে যদি দেখতেছেন আপনি 10,000 স্কোয়ার ফিট ইন্টু এত 50 কেজি দিয়ে গুণ করলেই তো বের হয়ে যাচ্ছে আপনার এত পরিমাণ প্রাইস টোবাকো আপনি রাখতে পারেন কিন্তু বাস্তবে যে দেখলেন যে 25% কম রাখতেছেন তার মানে ক্যাপাসিটি ইউটিলাইজেশন ওখানে হয় নাই ভালোভাবে যেহেতু হয়নি কারণ আপনি তো ভাড়া দিচ্ছেন পার স্কোয়ার ফিটে কিন্তু ওই পরিমাণ ইউটিলাইজ করতে পারছেন না তাইলে আপনি প্রপার ওয়েতে অ্যাসেট ম্যানেজ করতে পারতেছেন না ইকুইপমেন্ট ইউটিলাইজেশন সেম গোজ ফর আপনার ফকলিপ আছে হাতে এক্সট্রা আপনি ভাড়া দিয়ে দেন অন্য কোনো অর্গানাইজেশনকে আপনার ওয়্যারহাউস পড়ে আছে এখানে নাই আমি ক্যাপাসিটি ইউটিলাইজেশনের ভিতরেই আমি উদাহরণ দিচ্ছি সেটা আপনার ট্রান্সপোর্টেশন হতে পারে সেটা আপনার ওয়্যারহাউস হতে পারে ক্যাপাসিটি ইউটিলাইজেশন আপনার ফ্যাক্টরি ক্যাপাসিটি হতে পারে এই যে টোল ম্যানুফ্যাকচারিং এর ধারণা কোত্থেকে আসছে আপনার হায়ার ক্যাপাসিটি আছে আপনি আরেকজনকে দিচ্ছেন বিএটি ঢাকা টোবাকোর ইয়েতে জিএলটি তে প্রসেস করাইছে 3 থেকে 4 বছর ওই সময় তাদের জিএলটি ফ্যাক্টরিতে ক্যাপাসিটি কনস্ট্যান্ট ছিল ঢাকা টোবাকোর সাথে টোল ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্ট করে ওখানে প্রসেস করাই নিছিল 20% টোবাকো রাইট দ্যাটস কল টোল ম্যানুফ্যাকচারিং অথবা কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং যেভাবেই আপনি বলেন আপনার ক্যাপাসিটি আছে আপনি আরেকজনকে দিলেন ইউটিলাইজ করতে JTI factory is a big factory in Tongi, very sophisticated, big factory. But ওই পরিমাণ ভলিউম তার লাগে না সে যদি অন্য কাউরে দেয় এটা প্রসেস করার জন্য সিগারেট ছোট কোনো কোম্পানিতে নাথিং হার্ম নাথিং রং দ্যাটস কল ক্যাপাসিটি ইউটিলাইজেশন আপনি আপনার অ্যাসেটটাকে ভালোভাবে ম্যানেজ করলেন ইভেন ল্যান্ড ইজ ইউর ওয়ান অফ ইউর অ্যাসেট ল্যান্ড পড়ে আছে কবে আপনি ফ্যাক্টরি করবেন কবে ওয়্যারহাউস করবেন তার কোনো খবর নাই অবশ্য ল্যান্ডটা পড়ে আছে লিজ দিয়ে দেন কবে অ্যাসেটটাকে ইউটিলাইজ করেন আর্ন সাম মানি ক্লিয়ার দিস স্লাইড ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার হয়েছে জি ভাই জি স্যার জি স্যার সো স্কোর মডেলে কি কি বলছে দেখি ডিফারেন্ট ক্যাটাগরি বলছে দেখেন মেজার করা হয় ডিফারেন্ট ক্যাটাগরিতে এগুলি একটু দেখি ক্যাটাগরি আছে কতগুলি অনেকগুলি পয়েন্ট একটা একটা করে করলাম প্রথম হলো অ্যাসেট অ্যাসেটের এক্সাম্পলে কি বলছে ক্যাপাসিটি ইউটিলাইজেশন অলরেডি আমি আলাপ করে ফেলছি ইকুইপমেন্ট অ্যাভেলেবিলিটি অলরেডি আলাপ হয়ে গেছে কস্ট ইনভেন্টরি হোল্ডিং ইনভেন্টরিকে হোল্ড করে রাখলে তার একটা কস্ট আছে আপনি ওয়্যারহাউসে যখন রাখেন তার একটা কস্ট আছে ইনভয়েসিং করতে গেলে কিছু ওভারহেড কস্ট থাকে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকে ডেটাকে যখন আপনি কাজে লাগান ফোরকাস্টিং অ্যাকুরেসি দ্যার ইজ শুড বি সাম কস্ট প্রসেস করা সেটাকে যদি আপনি এসিপি দিয়ে অ্যাকুরেসি মেজার করেন হোয়াটএভার ডেটাকে নাড়াচাড়া করতে গেলে তার একটা কস্ট আছে ভিজিবিলিটি দিতে গেলেও তার একটা কস্ট আছে ফ্লেক্সিবিলিটি অর্ডারের ফ্লেক্সিবিলিটি রিটার্ন অর্ডার ফ্লেক্সিবিলিটি ঠিক আছে আমি যখন তখন অর্ডার আসলো আমি কি এটা দিতে পারি দেওয়ার মতন অবস্থায় আছে দ্যাটস কল ফ্লেক্সিবিলিটি রিটার্ন আমার মার্কেট থেকে ফিরে আনার যে ফ্লেক্সিবিলিটি আমার প্রোডাক্ট সব প্রোডাক্ট তো ভালো নাও হতে পারে রিটার্ন লজিস্টিক বা রিভার্সাল লজিস্টিকের ক্ষেত্রে আমরা কি আলাপ করি আমরা যা উৎপাদন করি ফ্যাক্টরিতে তার ভিতরে 1% 0.5% 1.5% 2% ডিফেক্ট থাকতে পারে কোয়ালিটি ডিফেক্ট শেলফ লাইফ ওভার হয়ে গেছে প্রোডাক্টের ডিফরমেশন হয়ে গেছে ট্রাকে যাওয়ার পথে ডিফরমেশন কিন্তু ওইটা দোকানদার খুচরা দোকানদারের ওখানে যে এটা বোঝা যাচ্ছে যে এটা সিগারেটের প্যাকেট ড্যাম্প হয়ে হয়ে গেছে চ্যাপ্টা হয়ে গেছে চ্যাপ্টা হয়ে গেলে কোনো যায় না বুঝে কোনো জিনিস প্রকাশে কিনবে নাকি এটা প্রশ্নই আসে তাইলে মার্কেট থেকে অনেক সময় ফিরে আনতো দ্যাটস কল ফ্লেক্সিবিলিটি আপনি দিনের পর দিন ওখানে ফালায় বদনাম কমাবেন নাকি আপনি প্রপার ওয়েতে ফেরত নিয়ে আসবেন দ্যাটস কল ফ্লেক্সিবিলিটি ইনভেন্টরি অ্যাভেলেবিলিটি আপনার ইনভেন্টরি কি অ্যাভেলেবেল হয়েছে কি করার জন্য রিফিল করার জন্য হইলে হাউ কুইকলি অবসোলিসেন্স আপনার ওয়্যারহাউসে ইনভেন্টরি থাকতে থাকতে ওয়ারেন্টি আর হচ্ছে
কোয়ালিটি ডিফেক্ট ধরা পড়ছে, শেলফ লাইফ ওভার হয়েছে, অনেক ক্ষেত্রে আপনার অবসোলিসেন্স হতে পারে। এটা মূলত ওয়্যারহাউসের ক্ষেত্রেই বেশি হয়। এটা হওয়া মানেই হচ্ছে আপনার ইনভেন্টরি অনেক সময় ডিসপোজ অফ করতে হয়, পার্শিয়ালি ফেলে দিতে হয়। দ্যাটস অল আর পারফরমেন্সের অংশ, কস্ট বেড়ে যাবে। দিজ আর অল পারফরমেন্স। একটা অর্গানাইজেশনে প্রতি বছর 5% প্রোডাক্ট তাকে রাইট অফ করতে হয়। ইটস এ হিউজ লস। তাইলে আপনাকে টার্গেট করতে হবে প্রতি বছর 0.5%, 1% করে কমায় এটা ক্লোজ টু জিরোতে নিয়ে আসতে হবে। অ্যাবসলিউটলি জিরো যদি না হয়, ক্লোজ টু জিরো। পৃথিবীতে খুবই ভালো ভালো কোম্পানি তারা অলমোস্ট ক্লোজ টু জিরোতে অপারেট করে, পুরা ক্লোজ না হলেও ক্লোজ টু জিরো। হয়তো 0.01% ওয়েস্টেজ হয়েছে, অথবা 0.005 ওয়েস্টেজ হয়েছে, অথবা 0.25% ওয়েস্টেজ হয়েছে। 1%-এর 1/4 রাইট। অর্ডার ফুলফিলমেন্ট অ্যাকুরেসি, ইনভয়েস এরর, খুব কমন জিনিস। প্রোডাক্টিভিটির উপর আলাদা স্লাইড আছে, আমরা সেখানে আবার কথা বলবো। ডাইরেক্ট ভার্সেস ইনডাইরেক্ট লেবার, ভেহিক্যাল সাবকনস্ট্রাক্টিং, ঠিক আছে। ডাইরেক্ট লেবার না ইনডাইরেক্ট লেবার, লেবারের পারফরমেন্সের উপর আপনার প্রোডাক্টিভিটি নির্ভর করে। কেমন? আজকে আপনি সারাদিন, ওই যে আমি ওয়্যারহাউসের ক্ষেত্রে বলছিলাম, একই লেবার গ্যাং দিয়ে 5টা আপনি শিপমেন্ট করেন, আরেকটা ওয়্যারহাউস 4টার বেশি করতে পারেন বা 3.5 বেশি পারেন। দ্যাটস কল প্রোডাক্টিভিটি। ভেহিক্যাল সাবকন্ট্রাক্টিং দিবেন না নিজে করবেন? যদি দেখেন যে সাবকন্ট্রাক্টিং দিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, প্লিজ ডু ইট। Time, order cycle time. Again, we are talking about the lead time. On-time delivery is timing is basically all about lead time we are talking about. একটা অর্ডার সাইকেল টাইম কি, অর্ডার রিসিভ করা এবং ডেলিভার করা, এই মধ্যবর্তী সময়টাই হচ্ছে অর্ডার সাইকেল টাইম। অন টাইম ডেলিভারি মানে কি, আপনার যে কমিটেড যে SLA, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বা লিড টাইম আপনি যেটা কমিট করেছেন, সেই টাইমে আপনি দিতে পারেন কিনা, দ্যাটস ইউর অন টাইম ডেলিভারি। ওই যে BAT-র একটা মেট্রিক্সের কথা আমি বললাম, OTIF, অন টাইম ইন ফুল। আপনি অন টাইম বলতে আপনি আপনার টোবাকো শিপমেন্ট বা এক্সপোর্টের ক্ষেত্রে আপনি কমিট করেছেন, আপনি 1 মাসের ভিতরে ডেলিভার করবেন। দ্যাট ইজ ইউর অন টাইম ডেলিভারি। মানে আপনার রাইট কোয়ান্টিটি, রাইট কন্ডিশন, রাইট ডকুমেন্টেশন, এগুলো যখন আপনি ফুলফিল করবেন তখন আপনার ফুল হবে। আপনি অন টাইমে পাঠিয়েছেন, পরে যখন আপনার বায়ার রিসিভ করছে, পরে দেখে যে আপনি কোয়ান্টিটি কম দিচ্ছেন তাকে, তাহলে ওটিফ হইলো নাকি? ওই ওটিফের ঘরে ওটিফের আবার আলাদা আলাদা পার্সেন্টেজ আছে, সবগুলি যোগ হয়ে 100% ক্যালকুলেট হবে। সেটা আবার BAT ওয়েটেজ করে দিচ্ছে। টাইমিংটা তার জন্য বেশি ওয়েটেজ ক্যারি করে, কোয়ান্টিটি তার জন্য বেশি ওয়েটেজ ক্যারি করে, না কোয়ালিটি তার জন্য ইন্সপেকশন করবে। ইন্সপেকশন করে যদি দেখে যে কোয়ালিটি ঠিক আছে, ওইটা একটা ওয়েটেজ আছে, টাইমে একটা ওয়েটেজ আছে, ডকুমেন্টেশন একটা ওয়েটেজ আছে, সবগুলি মিলে এই ওটিফ তারা ক্যালকুলেট করে। এটা এক একটা অর্গানাইজেশন সাপ্লাই চেনের যারা প্রফেশনাল আছে তাদেরকে দিয়ে ডেভেলপ করে নেয়। কোনটাকে আপনি বেশি গুরুত্ব দিবেন? দ্যাটস দ্য সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বিটুইন বায়ার এন্ড সাপ্লায়ার। অপারেশনাল অ্যাপ্রোচ ফর পারফরমেন্স মনিটরিং। পারফরমেন্স মনিটরিং এর সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড অপারেশনাল অ্যাপ্রোচ আছে। হ্যাঁ, এটা কি কি দেখেন প্লিজ। ডিটারমাইন দি স্কোপ লজিস্টিক অ্যাক্টিভিটিস। আমাদের স্কোপটা ডিফাইন করতে হবে। লজিস্টিকের অ্যাক্টিভিটিস স্কোপটা কত দূর, কোন পর্যন্ত, ঠিক আছে। লজিস্টিকের অ্যাক্টিভিটিস বলতে কি, ওয়্যার হাউসিং, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন, ফাস্ট ফরওয়ার্ডিং, CNF এজেন্ট, কোন পর্যন্ত আপনার অ্যাক্টিভিটিসটা, সেই স্কোপটা আপনি ডিফাইন করেন। আইডেন্টিফাই দি অর্গানাইজেশন অ্যান্ড ডিপার্টমেন্টাল অবজেক্টিভ। অর্গানাইজেশন এবং ডিপার্টমেন্টের অবজেক্টিভটাকে আইডেন্টিফাই করা এবং ওইটার সাথে ম্যাচ করানো। ডিটারমাইন অপারেটিং প্রিন্সিপাল অ্যান্ড মেথড। অপারেটিং প্রিন্সিপাল কি হবে এবং মেথড কি হবে, সেটা আপনি ওইটার সাথে মিলাইয়া আপনি কি করবেন, ডিটারমাইন করবেন। সেট প্রোডাক্টিভিটি অ্যান্ড পারফরমেন্স গোল ইউজিং স্ট্যান্ডার্ড। যে কোনো পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটিকে মেজার করতে গেলে বা কম্পেয়ার করতে গেলে আপনার স্ট্যান্ডার্ড লাগবে। কার সাথে আপনি তুলনা করবেন, ইউ নিড টু নো দ্য স্ট্যান্ডার্ড। মেজার এন্ড মনিটর পারফরমেন্স, ডেভেলপ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটাকে MIS বলা হয়। অনেক অর্গানাইজেশনে MIS ব্যবহার করা হয়, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে। টেক কারেক্টিভ অ্যাকশন ইফ নেসেসারি। যদি আপনি দেখেন কাজ করতে যে আপনার ভুল হচ্ছে, কারেক্টিভ অ্যাকশন নেন। নাথিং হার্ম, কারেক্টিভ অ্যাকশন নিবেন না। যেমন যে কোনো ইনসিডেন্ট হইলে আপনারা নিশ্চয়ই শুনছেন, এটাকে RCA বলে, কোয়ালিটি এনভায়রনমেন্ট হেলথ সেফটি টিম, এগুলো সবসময় করে থাকে। RCA বলেন, RCA করেন, রুট কজ অ্যানালাইসিস করেন। ফ্যাক্টরিতে কেন অ্যাক্সিডেন্ট হইলো বা ফ্যাক্টরিতে এই কোয়ালিটি ডিফেক্টটা কেন আসলো, RCA করো, রুট কজ অ্যানালাইসিস। তারপরে বলে কাপা, কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। কারেক্টিভ ওই যে কাপার ভিতরে আসে কারেক্টিভ অ্যাকশন, অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন নেবেন এবং প্রিভেন্ট করার চেষ্টা করবেন, ভবিষ্যতে যেন রিকারেন্স না হয়। দ্যাটস কল RCA অ্যান্ড কাপা। খুবই ইম্পর্টেন্ট দুইটা টার্ম, প্রোডাক্ট কোয়ালিটি এবং
এনভায়রনমেন্ট হেলথ এন্ড সেফটি টিম এগুলো খুব ইউজ করে, ফ্যাক্টরিতে ব্যবহার হয়। তো একটা একটা করে দেখি, ওই যে 6টা পয়েন্টে ডিটারমাইন দি স্কোপ অফ লজিস্টিক, এগুলি কথাবার্তা একটু দেখে নিয়েন। আমার কাছে মনে হয় যে এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, যেখানে ইম্পর্টেন্ট আমি সেখানে চলে যাই। এটা কথাবার্তা একটু দেখে নিন। এই সেম জিনিস এখানেও কি বলছে দেখি, এটা মোর অফ লেস কথাবার্তা, যেখানে এমফাসিস দেওয়া দরকার আমি সেখানে দিব। মোর ডিটেইল ডিপার্টমেন্টাল অবজেক্টিভ শুড বি ডিফাইন্ড, এটা তো কোয়াইট ন্যাচারাল। দিস উইল ইনক্লুড সাচ এস স্টক হোল্ডিং পলিসি বা ইন্ডিভিজুয়াল লাইন অর প্রোডাক্ট গ্রুপ, কাস্টমার সার্ভিস লেভেল বাই প্রোডাক্ট, কাস্টমারের সার্ভিস লেভেল প্রোডাক্ট অনুযায়ী আপনি করতে পারেন, বাই কাস্টমার টাইপ ধরেও করতে পারেন, জিওগ্রাফি ধরেও করতে পারেন। আপনার এশিয়া প্যাসিফিকের জিওগ্রাফি ধরে এক ধরনের অবজেক্টিভ আপনি ডিফাইন করতে পারেন, ঠিক আছে। আবার কাস্টমারের টাইপ অনুযায়ী আপনি করতে পারেন, আপনার কাস্টমারের টাইপ থাকে না, বিভিন্ন ধরনের কাস্টমার টাইপ থাকে, সেই অনুযায়ী করতে পারেন। ডেলিভারি, ট্রান্সপোর্ট কস্ট, ইউটিলাইজেশন এন্ড পারফরমেন্স, এগুলো আলাপ হয়েছে। তারপর কি বলছে এখানে, ডিটারমাইন অপারেটিং প্রিন্সিপাল এন্ড মেথড। এখানে আমি দুই একটা জিনিস হয়তো একটু টাচ করে যাব। অপারেটিং প্রিন্সিপাল এন্ড মেথড নিড টু বি ক্লারিফাইড উইথ দি রেসপেক্ট টু দি ডিফারেন্ট লজিস্টিক কম্পোনেন্ট সাচ এস প্রাইমারি ট্রান্সপোর্ট বা লাইন হল। এটা একটু আলাপ করি, কারণ এটা একটু জার্গন তো। এইটা একটু, লাইন হল বলতে কি বুঝেন কেউ বলেন দেখি। এন্ড ডেলিভারি ট্রান্সপোর্ট টুগেদার উইথ ইন্টিগ্রেশন। হ্যাঁ, এখানে লাইন হল একটা ইম্পর্টেন্ট টার্ম আসছে। হোয়াট ইজ লাইন হল? এনি আইডিয়া? এই টার্মটা নতুন। জি, টার্মটা নতুন। হ্যাঁ, নতুন। লাইন হল ইজ বেসিক্যালি ক্যারিং ইউর গুডস বাই এনি মিনস অফ মোড অফ ট্রান্সপোর্টেশন, ট্রাক, তারপর ওয়াটার বডি, কার্গো, হোয়াট এভার, রেল, এটি হচ্ছে লাইন হল। যে কোনো উপায় বাই মিনস এর মাধ্যমে আপনি আপনার গুডসটাকে যখন ক্যারি করেন, এটা কি লাইন হল। বাট প্রাইমারিলি সারা পৃথিবীতে লাইন হল বলতে প্রাইমারিলি ফোকাস করা হয় ট্রাকদের। তো সেটার জন্য ট্রাকের যে ডেপো সেটা আপনি বলতে পারেন, আপনার জাহাজের জন্য আপনি পোর্ট বলতে পারেন, নৌবন্দরের জন্য নৌ জেটি বলতে পারেন। দ্যাটস কল লাইন হল কনসেপ্ট, রাইট? হোয়াট ইজ প্রাইমারি ট্রান্সপোর্টেশন? প্রাইমারি ট্রান্সপোর্টেশন হচ্ছে আপনি পয়েন্ট অফ অরিজিন থেকে আপনার প্রোডাক্টটাকে যখন মার্কেটে নিচ্ছেন, দ্যাটস ইউর প্রাইমারি ট্রান্সপোর্ট। তারপর যখন আপনি ফাইনাল ডেলিভার করতেছেন, ইউর লোকাল ডেলিভারি, ফাইনাল ডেলিভারি যখন করতেছেন লাস্ট লেগে, একদম লাস্ট লেগ, লাস্ট মাইল ডেলিভারি, অথবা একদম কনজিউমারে দৌড় গড়ায় নিয়ে যাচ্ছেন, সেটা আপনার সেকেন্ডারি ট্রান্সপোর্ট। কোনো কোনো অর্গানাইজেশন প্রাইমারি ট্রান্সপোর্ট, এই জন্য আমি অ্যাড করে দিচ্ছি। আপনি বাই ডেফিনেশন একরকম দেখবেন, আবার কোনো কোনো অর্গানাইজেশন প্রাইমারি ট্রান্সপোর্ট একদম সাপ্লায়ার লিস্ট থেকে অনেকে নিয়ে নেয়। আবার কেউ কেউ ফ্যাক্টরি থেকে উৎপাদন হওয়ার পরের যে যাত্রা শুরু করে, সেই যাত্রার পথের মোটামুটি ধরেন এফজি ওয়ারহাউস পর্যন্ত নিয়ে গেল, সেইটা অনেকে আবার প্রাইমারি ট্রান্সপোর্ট করে। তারপরে এফজি ওয়ারহাউস থেকে যখন লোকাল একদম ফাইনাল ডেলিভারি, একদম রিটেইলারের দোকানদার পর্যন্ত বা কাস্টমার কাছে নিয়ে যাচ্ছেন, লাস্ট লেগ অফ ইউর ট্রান্সপোর্টেশন, সেটাকে অনেক সময় সেকেন্ডারি ট্রান্সপোর্ট করে। সো অর্গানাইজেশন লিটল বিট অফ ভ্যারি করে, বাট প্রাইমারি ট্রান্সপোর্ট বলতে অনেকেই সাপ্লায়ার এন্ড থেকে অনেকে কাভার করে নিয়ে আসে, যে সাপ্লায়ার থেকেও তো আমি র মেটেরিয়াল আনছি, সেটাও ক্যান বি পার্ট অফ দ্যাট, রাইট? ওকে, এখন সেট প্রোডাক্টিভিটি অ্যান্ড পারফরমেন্স গোল ইউজিং স্ট্যান্ডার্ড, এগুলো নিয়েও যথেষ্ট আলাপ হচ্ছে। আবার দেখি কোনো নতুন কিছু আছে কিনা এখানে। যেমন ধরেন কতগুলি জিনিস, আপনার প্রোডাক্টিভিটি আপনি যখন সেট করবেন, কি বলছে এখানে দেখেন, প্রোডাক্টিভিটি এন্ড পারফরমেন্স গোল শুড বি দেন সেট ইন রিলেশন টু দি ডিটেইল অপারেশন টাস্ক দ্যাট আর পারফর্মড এন্ড উইল রেসপেক্ট টু ওভারঅল আউটপুট। তেমন কিছু এখানে নাই, ইন্টিগ্রেটেড ওয়েতে করতে হবে। ইন্টিগ্রেটেড লজিস্টিক সিস্টেম অ্যাজ এ হোল যদি না করেন, ওই যে আমরা একটা ক্লাসে আলাপ করেছিলাম, প্রবাবলি প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাস, আমার ঠিক মনে পড়তেছে না, সেকেন্ড ক্লাস হইতে পারে, ইন্টিগ্রেটেড লজিস্টিক সিস্টেম মনে আছে? বা আইএলসি, ইন্টিগ্রেটেড লজিস্টিক কনসেপ্ট মনে আছে? এটা যে লজিস্টিক কে, ওই যে একটা উদাহরণ দিছিলাম খেলনার, এটা কি সেকেন্ড ক্লাসে ছিল নাকি না ফার্স্ট ক্লাসে ছিল? সেকেন্ড ক্লাস। এনিওয়ে সেকেন্ড ক্লাস। তো ইন্টিগ্রেটেড লজিস্টিক কনসেপ্ট আপনাকে নিতে হবে। দ্যাট শুড কভার অল দি এসেনশিয়াল অ্যাসপেক্ট অফ দি ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। ইট ইজ অফেন ইজিয়ার ক্যাটাগরাইজ দেন আন্ডার দি মেজর সাব সিস্টেম অফ ওয়্যারহাউস। যেমন অর্ডার পিকিং পারফরমেন্স, অর্ডার পিকিং এর পারফরমেন্সটা কেমন, লেবার ইউটিলাইজেশন কেমন, কস্ট পার কেস। হ্যাঁ, কেস বলতে যেমন C48 কার্টুন, টোবাকো ইন্ডাস্ট্রির জন্য এটাকে একটা কেস বলা হয়। আবার ফ্যাক্টরিতে যখন আপনি সিবিসি মাধ্যমে যখন আপনি সিগারেট বের করেন, একটা সিবিসি কার্টুনের ভিতরে 10,000 স্টিক্স থাকে, ওইটাকে একটা কেস বলা, ঠিক আছে? সেটার কস্ট অনেক সময় বের করা হয়, পার কেস বের করতে কত হয়, বা একটা C48 কার্টুনের ভিতরে যে 200 কেজি টোবাকো থাকে, সেটার কস্ট পার কত, বিভিন্নভাবে করা যেতে পারে। ট্রান্সপোর্টের ক্ষেত্রে ভেহিকেল ইউটিলাইজেশন,
ঠিক আছে, ভেহিকেল ইউটিলাইজেশনটা কেমন, ক্যাপাসিটি ইউটিলাইজেশন মেইনলি বলি, কস্ট পার কিলোমিটার মাইল সেটাও দেখা হয়। হ্যাঁ, বিভিন্নভাবে আপনি দেখতে পারবেন 1 কিলোমিটার যাইতে আপনার কস্ট কিরকম, ফুয়েল কনজাম্পশনটা কেমন, আপনার পার লিটারে কতটুকু কিলোমিটার যায়, সেটা দিয়েও আপনি স্ট্যান্ডার্ড দেখতে পারেন, পারফরমেন্সের গোল সেট আপ করতে পারেন। কেপিএল যেটাকে বলি আমরা, আমাদের ইউনিভার্সিটিতে একটা কেপিএল, ঢাকা শহরের জন্য একটা কেপিএল সেট করা আছে, হাইব্রিড গাড়ির জন্য একটা সেট করা আছে, বাট যেগুলো একটু লং রুটে টুটে মাঝে মাঝে যায় সেটার জন্য একটা কেপিএল সেট করা আছে। সেটা হচ্ছে ডেমনস্ট্রেটেড কেপিএল। ধরেন ঢাকা শহরে তো 5 থেকে 6-এর উপরে অ্যাচিভ করা ভেরি ডিফিকাল্ট, তেলের গাড়ি যদি হয়, তাই না? যে পরিমাণ জ্যাম বেড়েছে, আপনি 5 থেকে 6-এর উপর যেতে পারবেন। এই পরিমাণ ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকলে আপনার কেপিএল ভালো হবে না। কোনো কারণে যদি দেখেন আপনার কোনো একটা গাড়িতে গত 2 মাস ধরে কেপিএল আড়াই হইতেছে, চট করে আপনি তখন ধরে ফেলবেন যে তাহলে কি তেল চুরি হচ্ছে, পিলফারেজ হচ্ছে, দ্যাটস কল ইউর পারফরমেন্স মনিটরিং। নাকি ইঞ্জিনের কোনো ঝামেলা হইতেছে, বেশি তেল খাইতেছে, ইঞ্জিন পুরনো হয়ে গেছে, অথবা আপনার কি মোবিল চেঞ্জ করে না ঠিক মতন, যেটার ইম্প্যাক্ট করতেছে আপনার ইঞ্জিনের হেলথের উপরে। তো এই ধরনের আপনার স্ট্যান্ডার্ড গোল থাকলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ, স্টক হোল্ডিং, এগুলোর উপরও হইতে পারে। কাস্টমার অর্ডার রিসিভ, স্টক আউট সিচুয়েশন, কয়বার হয়েছে, কেন হয়েছে, পার্সেন্টেজ অফ অর্ডার ফুলফিলড, ওই যে পারফেক্ট অর্ডার ফুলফিলড যেটাকে বলে, পার্সেন্টেজ কত। আপনার টার্গেট 95, আপনি কি 95 অ্যাচিভ করতে পারছেন নাকি 92 এরকম যাচ্ছেন? তাহলে এই যে টার্গেটের থেকে 2-3% কেন হচ্ছে মনিটর করেন, রুট কোজ বের করেন, আরসিএ করেন, রুট কোজ অ্যানালাইসিস করেন, তারপরে কাপা করতে হয় অনেক সময়, ক্যারেক্টিভ মেজার নেন, কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়, এই কথাগুলি বলা হয়েছে। হোয়াট টু মেজার, এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি মেজার করব। এই যে এত কথা বলতেছি মেজার, হোয়াট টু মেজার। নাম্বার 1 পয়েন্ট, হিস্টোরিক্যাল ডাটা। আমি উদাহরণ দিয়েছিলাম প্রথমে, হিস্টোরিক্যাল ডাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট উইল অ্যালাউ। এখানে অনেক কথাবার্তা আছে, আমি ইন জেনারেল আপনাদেরকে বুঝিয়ে দিই বা কনসেপ্টটা ক্লিয়ার করি। হিস্টোরিক্যাল ডাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। আমি আজকে একটা অর্গানাইজেশন আসছি, আইসে যদি বলি আগে 4 বছর যা হয়েছে অল অল আর রাবিশ, কিচ্ছু হয় নাই, তাহলে আই এম ডিনাইং দি ইম্পর্টেন্স অফ হিস্টোরিক্যাল ডাটা। এবং এটা করলে আমারই ঝামেলা হইতে পারে, বিপদ হইতে পারে। রাদার দেন আমি যদি হিস্টোরিক্যাল ডাটাটা নিয়ে অ্যানালাইসিস করি, ইভেন দো আই আন্ডারস্ট্যান্ড যে এখানে ভুল ত্রুটি হয়েছে, ভালোভাবে হয় নাই, বাট দ্যাট উইল গিভ মি এ ভেরি গুড পিকচার, ইনসাইট দিবে আমাকে, আমাকে ভবিষ্যতের পাথেয় হিসাবে এটা কাজ করবে। হিস্টোরিক্যাল ডাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্যাক্টরি, ফর ইউর সেলস, এভরিওয়্যার, যেখানেই আপনি যান না কেন। আপনার আগের প্রিডিসেসর যারা ছিল, ঠিক আছে, প্রিডিসেসররা কি করে গেছে সেটা আপনি একেবারে 100% জিরো বানিয়ে দিতে পারেন না। সবারই অবদান আছে, কম আর বেশি, কারো বেশি আছে কারো কম আছে। সো প্রিডিসেসরের পারফরমেন্সের হিস্টোরিক্যাল ডাটা আপনাকে নিতে হবে, তারপরে সেখান থেকে আপনি বের করেন কোথায় আপনি ইমপ্রুভ করবেন। দ্যাট শুড বি দি মোটো। এটি হিস্টোরিক্যাল ডাটা। বাজেট, আমরা সবাই জানি বাজেট হচ্ছে অ্যাক্টিভিটি বেস বাজেট করতে হয়। যে কোনো কোম্পানি বাজেট করে। বাজেট মানে হচ্ছে ব্রেকডাউন অফ লজিস্টিক কস্ট। এখানে যেহেতু লজিস্টিক নিয়ে আলাপ করতেছি, তার মানে ব্রেকডাউন অফ লজিস্টিক কস্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ডিটেল অ্যাক্টিভিটি বেস। আপনার ট্রান্সপোর্টেশনটা আলাদা থাকতে হবে, ওয়্যারহাউসেরটা আলাদা থাকতে পারে, এবং ডিস্ট্রিবিউশন আলাদা থাকবে, এবং সেই ট্রান্সপোর্টেশনের ভিতরে আবার আলাদা ভাগ করবেন, ফুয়েল কত, ওয়েজেস কত, ওটি কত, যদি আপনি নিজে অপারেট করেন। আর যদি 3PL ভেন্ডরের মাধ্যমে করেন তাহলে তো এটা প্লেন অ্যান্ড সিম্পল, আপনি এগ্রিমেন্টের মাধ্যমে ওখানে দেখবেন। ওয়্যারহাউস যদি আপনি নিজে করেন, আপনার ওভারহেড কস্ট কত, ফিক্স কস্ট কত, আপনার লেবার কস্ট কত, ওটি কত, এনার্জি কস্ট কত, এভরিথিং আপনি আলাদা আলাদা ভাগ করে দিবেন। আইটি কস্ট কত, ফকলিফটের মেনটেন্যান্স কস্ট কত, সিকিউরিটি গার্ডের কস্ট কত, সব এইটাই বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ডিটেল। ঠিক আছে, ট্রেডিশনাল মিনস আমরা যারা বাজেটিং করি আমরা সবাই জানি বাজেট কিন্তু একটা ডিটেইল জিনিস, একদম ভেঙে ভেঙে কঙ্কালের মতন বানাইতে হয়, স্কেলেটন হিসাবে করতে হয়। তারপর একটা জিনিস হচ্ছে বাজেট ভেরিয়েন্স। প্রত্যেকটা অর্গানাইজেশন বাজেট ভেরিয়েন্স দেয়, ফাইন্যান্সের কাজই হচ্ছে মাসে মাসে বাজেট ভেরিয়েন্স দেওয়া। আমি যেহেতু ইউনিভার্সিটিতে কাজ করি, আমাদের এখানে বাজেট ভেরিয়েন্স হয় হলো সেমিস্টার বেসড। বছরে 3টা সেমিস্টার রান করা হয় সেমিস্টারের উপর বেস করে। বাট ভালো অর্গানাইজেশনগুলি প্রতি মাসে বাজেট ভেরিয়েন্সটি করবে, তখন দেখবেন যে লাল দিয়ে মার্ক করে দিচ্ছে, দিয়ে ফাইন্যান্স আপনার জাস্টিফিকেশন চাচ্ছে যে এইটা কেন বেশি খরচ করলো, আপনি একটা জাস্টিফিকেশন দেন, তখন আপনি জাস্টিফিকেশন দিয়ে বলেন এটা টাইম ভেরিয়েন্স। হোয়াট ইজ টাইম ভেরিয়েন্স? মানে এই খরচটা আমি আগে করে ফেলছি, বাট বছরের শেষে যে যখন আবার 12 মাস হয়ে যাবে ডাইলুট হয়ে এটা আবার ইট ক্যান টার্ন ইনটু গ্রিন সেল হয়ে যাবে। তো আপনি এটা বলে দেন টাইম ভেরিয়েন্স। যেমন অর্গানাইজেশন লাইক ব্রিটিশ আমেরিকান টোবাকো, সেখানে
টোবাকো বাইং যখন করা হয়, প্রকিউরমেন্ট যখন করা হয়, তখন একটা হিউজ কস্ট হয়, কোটি কোটি শয়ে শয়ে কোটি টাকা ডিলিংস। তখন আপনার বাজেটের একটা মূল অংশ তখন খরচ হয়ে যায় সেখানে। দ্যাট ইজ কল টাইম ভেরিয়েন্স, কারণ বাজেট আপনার 1.5-2 মাসের একটা প্রক্রিয়া বাইং। তো ওই সময় আপনার বেশি খরচ হয়ে যাবে ওই পার্টিকুলার খাতে। তা আপনি যখন বাজেটিং করবেন, আপনি তখন ডিস্ট্রিবিউশনটা এমন ভাবে করবেন, ক্যাশ ফ্লোটা আপনি ওইভাবে রিফ্লেকশন দেখাবেন। যদি কোনোভাবে না করেন, তাহলে ওই পার্টিকুলার টাইমে আপনার লাল বাতি দেখাবে, হুইচ ইজ এ টাইম ভেরিয়েন্স। বাজেট আপনার যখন বাইং ওভার হয়ে যাবে, বাইং রিলেটেড কোনো খরচ আর আসবে না পরের দিকে আর, কারণ ওইটা 1.5 থেকে 2 মাসের একটা প্রক্রিয়া। তখন সারা বছর যখন যাইতে যেতে ওইটা ডাইলিউট হয়ে যাবে। সো অ্যাপ্রোপ্রিয়েট ডিটেল মানে হচ্ছে ওই নিটিগ্রিটিতে কাজ করা, নাটস এন্ড বোল্টস হিসাবে কাজ করা, গ্র্যানুলারিটি হিসাবে কাজ করা। দ্যাটস কল গ্র্যানুলারিটি। ভেঙে 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 এমন ভাবে করবেন, দ্যাট হ্যাজ টু বি গ্র্যানুলারিটি বেসিস। অনেক সময় বলেন না যে আপনি ডিটেইল কাজ করেন ভাই, অনেক সময় লাইন ম্যানেজার বিরক্ত হয়ে যায় যে আপনি একটা কাজ নিয়ে আসছেন, মোটেও এটা ডিটেইল কাজ না। এই কোশ্চেন করলে আপনি অ্যান্সার দিতে পারেন না, ওই কোশ্চেন, তার মানে আপনি সুপারফিশিয়াল ওয়েতে নিয়ে আসছেন। সো বাজেটিং ইজ এ ভেরি ডিটেইল ওয়ার্ক, অ্যাক্টিভিটি বেসড বাজেট বলা হয় এটাকে। ওকে, তারপরে আপনি আপনার পারফরমেন্স দেখবেন। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, নাম্বার অফ কোম্পানিজ ইউজিং ইন্টারনাল derived measures for certain logistic activities through development of engineering standard. একটা স্ট্যান্ডার্ড করে সেটাকে ইঞ্জিনিয়ার করা। This involves the identification detail measure task blah blah blah। দেখি পরের ইয়েতে একটা উদাহরণ আছে, এটা আমরা একটু দেখি। বা এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, দেখেন। স্ট্যান্ডার্ড কস্ট ক্যান বি রিলেটেড টু মেজার্ড অর স্ট্যান্ডার্ড টাইমস। দিস শুড কভার দি 3 মেইন অপারেশন। ঠিক আছে, আপনি একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড করবেন, ধরেন ভেহিকেল প্রিপারেশন এন্ড লোডিং এট দি ডিস্ট্রিবিউশন সেন্টার। ভেহিকেল প্রিপারেশন এন্ড লোডিং এট দি ডিস্ট্রিবিউশন সেন্টার, এটাকে আপনি স্ট্যান্ডার্ড করতে যাচ্ছেন, করে আপনি ইঞ্জিনিয়ার্ড মানে কি, আপনাকে সেখানে এমন কিছু অ্যাকশন নিয়ে সেটাকে স্ট্যান্ডার্ড আরো ফার্দার স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। দ্যাটস কল্ড ইঞ্জিনিয়ার্ড স্ট্যান্ডার্ড। রানিং এন্ড ড্রাইভিং টাইম, স্পিডস রিলেটেড টু রোড টাইম, ড্রাইভিং টাইম, রানিং টাইম, বিভিন্ন রোড টাইপের সাথে মিলিয়ে আপনি সেটাকে স্ট্যান্ডার্ড করে ইঞ্জিনিয়ার্ড করতেছেন। আপনি আরো একটু ফার্দার সেট আপ করতেছেন যে আমি এই জিনিসটাকে এইভাবে আমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড করবো। করার জন্য আপনাকে কিছু অ্যাকশন প্ল্যান নিতে হবে। লোড সিলেকশন এন্ড ডেলিভারি টাইম, আপনার লোড সিলেকশনটা কেমন? ওই যে আমরা ট্রান্সপোর্টেশনের সময় আমরা আলাপ করেছিলাম, লোড, প্রিলোড ফ্যাক্টর, কি লোড দিবেন, ডেলিভারি টাইমটা কিরকম, অ্যাট দ্য ডেলিভারি ড্রপ পয়েন্ট, এটা কাস্টমারের পয়েন্ট হতে পারে, ওয়্যারহাউস হতে পারে, এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে হতে পারে। এই যে যে সিলেকশন টাইম, এটাকে আপনি স্ট্যান্ডার্ড করছেন কি, করতে যে আপনাকে কোনো কোনো জিনিস ইঞ্জিনিয়ার্ড করতে হয়। ইঞ্জিনিয়ারিং করে আমরা এটাকে স্ট্যান্ডার্ডের উপর ফার্দার একটা লেভেলে নিয়ে যাই। স্ট্যান্ডার্ড টাইম জার্নি ক্যান বি বিল্ড, দিস ক্যান বি ইনকর্পোরেটেড উইথ স্ট্যান্ডার্ড কস্ট টু এ গিভেন স্ট্যান্ডার্ড, দাস দি প্ল্যান পারফরমেন্স। এগুলো কথাবার্তা, বাট মোদ্দা কথা হচ্ছে ইঞ্জিনিয়ার্ড করা। যে কোনো স্ট্যান্ডার্ডটাকে আপনি যখন করবেন, ফ্যাক্টরিতে যখন আপনি কোনো প্রসেস স্ট্যান্ডার্ড করেন, সেটাকে তখন আপনাকে ইঞ্জিনিয়ার করতে হয়। আপনি আপনার বিজনেস, আপনি আপনার প্রোডাক্ট, আপনি আপনার ইয়ের সাথে মিলিয়ে আপনি স্ট্যান্ডার্ড করেন, করে এটাকে আপনি ইঞ্জিনিয়ার করেন যে আমার সাথে যেটা ভালোভাবে যাবে, সেই অনুযায়ী আমি এটাকে এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস করে আমি এটাকে আমার ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হিসাবে আমি দাঁড় করাই। ঠিক আছে, সেটা আপনার ট্রান্সপোর্টের ক্ষেত্রে হইতে পারে, সেটা আপনার ওয়্যারহাউসের ক্ষেত্রে হইতে পারে। এক্সটার্নাল স্ট্যান্ডার্ড এন্ড বেঞ্চমার্কিং, অলরেডি কথাবার্তা হয়ে গেছে এগুলো নিয়ে। আমরা ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডটা আমরা দেখতে পারি এবং বেঞ্চমার্কিং আমরা করতে পারি। এখানে আমি কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দিব, সেটা আপনাদেরকে বুঝতে বেশি সহযোগিতা করবে। আর এগুলো আপনারা কথাবার্তা একটু পরে নিয়ে, যেমন টোবাকো ইন্ডাস্ট্রিতে ইল্ডের একটা বেঞ্চমার্কিং আছে, পার হেক্টরে কত ইল্ড হয়। ঠিক আছে, তো সারা পৃথিবীতে, আমি যেমন আই ওয়ার্ক ইন ব্রাজিল ফর 1.5 years। আমি 17 সালে অগাস্ট মাসে ব্রাজিলে গেছি, 18 ডিসেম্বরে ব্যাক করছি, গ্লোবাল পোস্টিং এ কাজ করছি। টোবাকো ইন্ডাস্ট্রির জন্য ব্রাজিলকে বলা হয় মক্কা। ব্রাজিল পৃথিবীতে নাম্বার 1 ইন টার্মস অফ প্রডিউসিং কোয়ালিটি টোবাকো। সো ওদের প্র্যাকটিস ট্যাকটিস সবই ভালো। ব্রাজিলের পার হেক্টরে ইল্ড হচ্ছে 2.8 মেট্রিক টন টু 3 মেট্রিক টন, 2800 কেজি থেকে 3000 কেজি। আমি যদি কেজিতে বলি 2800 থেকে 3000, মেট্রিক টনে যদি বলি পার হেক্টর 2.8 টু 3 মেট্রিক টন। ওয়ারেস শ্রীলঙ্কার ক্ষেত্রে যদি বলি, সিটিসি, সিলন টোবাকো কোম্পানি, ওদের ফার্মারের ইল্ড হচ্ছে ডেমনস্ট্রেটেড, যেটা ফিল্ডে ডেমনস্ট্রেটেড হয়, 1.6 টু 1.7 মেট্রিক টন। এখন সিলন টোবাকো যদি হঠাৎ বেঞ্চমার্কিং করতে যায়, তাদের ফার্মারের ইল্ডের বেঞ্চমার্কিং স্ট্যান্ডার্ড যদি ব্রাজিলকে সেট করে, ডু ইউ থিঙ্ক এটা কি সঠিক হবে?
একটা লজিক্যাল হবে না। লুক এট দ্য গ্যাপ। এগ্রিকালচারাল প্রোডাক্টে কি খেলা কথা? 1600 কেজি থেকে আপনি 2800 কেজিতে চলে যাবেন রাতারাতি। কারণ এখানে অনেক ফ্যাক্টর আছে। এখানে আপনার এগ্রিকালচারাল প্র্যাকটিসের ফ্যাক্টর আছে, সয়েল কোয়ালিটির ফ্যাক্টর আছে, এনভায়রনমেন্টের ওয়েদারের ফ্যাক্টর আছে। ব্রাজিল এমন একটা দেশ যেখানে যখন বৃষ্টি হয়, ওরা কিন্তু ওদের, আমাদের বাংলাদেশের টোবাকো ক্রপ হচ্ছে ইরিগেটেড ক্রপ, ইরিগেশনের উপর ডিপেন্ডেন্ট। আর ওদের দেশের টোবাকো ক্রপটা হচ্ছে রেইন ফেড ক্রপ। আল্লাহ প্রদত্ত সিস্টেমটাই এরকম, যখন দরকার তখনই বৃষ্টি হয়, ওদের আলাদাভাবে ইরিগেশন দিতে হয় না। এটা আমি সারা জীবন বিএটিতে চাকরি করে শুনে আসছি। যখন আমার সুযোগ হয়েছে ব্রাজিলে কাজ করা 1.5 বছর, অলমোস্ট 17.5 মাস, তখন আমি নিজের চোখে দেখে আসছি যখন দরকার বৃষ্টি তখনই বৃষ্টি হয়। এটা হচ্ছে ন্যাচারাল ব্লেসিংস, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু না। বাংলাদেশের ক্রপ হচ্ছে ইরিগেটেড ক্রপ। বাংলাদেশের মেজর ক্রপ ইরিগেটেড ক্রপ, যখন দরকার তখনই আপনাকে ইরিগেশন দিতে হয়। বর্ষাকালে যে ক্রপ হয় দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট সারা বছর রাউন্ড দ্য ইয়ার যদি চিন্তা করেন, আপনাকে ইরিগেশনের উপর ডিপেন্ডেন্ট করতে হয়। বাট ওদের ওই জায়গায় টোবাকো ক্রপটা হচ্ছে রেইন ফেড ক্রপ, আল্লাহ প্রদত্ত যে বৃষ্টি। একটা বৃষ্টি টোবাকো গ্রোয়িং যখন হয় ভার্সেস 5টা ইরিগেশনের সমান, এটা আমরা সবসময় বলতাম। এই জন্য শীতকালে যখন টোবাকো বড় হয়, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তখন যদি একটা আচমকা বৃষ্টি হয়, ফার্মাররা যে পরিমাণ খুশি হইতো, বা টোবাকো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, যেটা একটা আশীর্বাদের মতো। তখন আপনার 3টে ইরিগেশনের সেচের পয়সা বেঁচে যায়। সো দ্যাট ইজ দি মানে তাকত বা পাওয়ার অফ ন্যাচারাল জিনিসের যে তাকত। ওদের ওখানে অর্গানিক ম্যাটার বলে, মানে সয়েলের একটা অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে অর্গানিক ম্যাটার পার্সেন্টেজ কত। আমাদের বাংলাদেশের তুলনায় ওদের ওখানকার অর্গানিক ম্যাটার পার্সেন্টেজ অনেক ভালো। তো এই সবকিছু মিলিয়ে বেঞ্চমার্কিংটা করতে হবে আপনার অ্যাপেল টু অ্যাপেল। আজকে বাংলাদেশের যদি ইল্ড হয় 2.2 মেট্রিক টন টু 2.4, ভ্যারি করে রেঞ্জ, দীর্ঘমেয়াদী দেখেন টার্গেট ব্রাজিল। কারণ 1600 কেজি ভার্সেস 2200 কেজি বা 2400 কেজি ইজ নট দ্য সেম। তো আজকে বিএটি বাংলাদেশ যদি ব্রাজিলকে, ন্যাচারালি তারা ব্রাজিলকে বেঞ্চমার্ক করে, তাহলে দেন ইট ইজ ওকে যে আমরা একটা দীর্ঘমেয়াদী। আমি যখন 2001 সালে জয়েন করেছি, আমাদের তখনকার ইল ছিল 1800 কেজি। ওভার দ্য ইয়ার্স 20 বছরের ভিতরে 400-500 কেজি ইল বেড়েছে পার হেক্টরে। এটার পিছনে অন্যতম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি। এই হাই ইল্ডিং ভ্যারাইটি ব্রাজিল থেকে আনা হয়, ঠিক আছে? সো ওভার দ্য ইয়ার্স, এবং বাংলাদেশে যে কনভেনশনাল ভ্যারাইটি, সেগুলোরও পার হেক্টরে 200-250 কেজি ফলন বাড়ছে। কিভাবে বেড়েছে? গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। আপনাকে গ্যাপ বলা হয় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। এটার মাধ্যমে আপনি বাড়াইতে পারেন, উন্নত টেকনোলজির মাধ্যমে আপনি বাড়াইতে পারেন। বাট আপনার ন্যাচারাল যে একটা লিমিটেশন আছে, সেটা কিন্তু সিলন টোবাকো যতই চেষ্টা করুক, ওই ব্রাজিলের মতো ইল্ডে যাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ আই অলসো ভিজিটেড শ্রীলঙ্কা। আমি শ্রীলঙ্কাতে একটা ট্রেনিং এ গিয়েছিলাম। আই হ্যাভ সিন দেয়ার টোবাকো ফিল্ড। সো ওই ন্যাচারালি ওই জিনিসটা, ওই লেভেল অফ গ্রোথ হয়ই না। ওদের টোবাকো ফিল্ডও দেখেছি, ব্রাজিলও দেখছি। বাংলাদেশের চট্টগ্রামে যেই লেভেল অফ টোবাকো ফিল্ড হয়, একটা মানুষ সমান উঁচু, আপনি হারায় যাবেন টোবাকো ফিল্ডে যখন ফুল ফ্লেজেড হয়। বিকজ চিটাগং এ আমাদের ওই জমির ওই তাকত আছে, ওই শক্তি আছে, যেটা আবার কুষ্টিয়ার তুলনায় বেটার। বিকজ ইট ইস এ হিলি টেরেইন, রিভারাইন বেল্ট। ওই ওই শক্তিটা আবার ডিফারেন্ট। ওইটা আমাদের একটা ন্যাচারাল ব্লেসিং, যেটা ইউ ক্যানট রিপ্লেস দ্যাট পোর্শন বাই কুষ্টিয়া ঝিনাইদা। ওই ওই বেল্ট দিয়ে আপনি ওইভাবে পুরোটা রিপ্লেস করতে হবে। তো এই যে ন্যাচারাল যে একটা ব্লেসিং যেটা ব্রাজিলের আছে, তো ওই কম্পারিজনটা বলার উদ্দেশ্য হলো বেঞ্চমার্কিংটা ওরকম। যেমন ওই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আপনার ফ্যাক্টরিতে ওই হচ্ছে এখন কারেন্টলি আপনি ধরেন 75-এ অপারেট করতেছেন ওই পার্সেন্টেজ। এখন আপনি বেঞ্চমার্ক করতেছেন আরেকটা কোম্পানি সিঙ্গাপুর, যারা 88-তে করতেছে। 88 ভার্সেস 75 ইজ নট এ ম্যাটার অফ জোক। সেটা আপনার দীর্ঘমেয়াদী হইতে পারে, আগামী 20 বছরে আমি সেই জায়গায় যাবো। 1% ওই বাড়ানো কিন্তু অনেক এফোর্ট দিতে হয়। সো আপনি 75-এর জায়গায় 80 টার্গেট নেন, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমরা যখন জয়েন করেছি তখন বিইটি বাংলাদেশে ওই ওয়াজ হোভারিং অ্যারাউন্ড 60s, এখন এটা বোধহয় ক্লোজ টু 80-র কাছে গেছে। দেখেন কত বছরের 20-25 ইয়ার্স এর জার্নির মাধ্যমে এই লেভেলে আসছে। বাট পৃথিবীতে অনেক কোম্পানি আছে বিইটির ভিতরে যারা 90% ওইতে অপারেট করে। এটা ভ্যারি করবে আপনার বিজনেস টু বিজনেস, প্রোডাক্ট টু প্রোডাক্ট, কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন সেটার সাথে এটা ভ্যারি করে। তো এই জন্য আপনি এক্সটার্নাল স্ট্যান্ডার্ড এবং বেঞ্চমার্কিং কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বেঞ্চমার্কিং শুড বি অ্যাপেল টু অ্যাপেল, রিমেম্বার ইট। আজকে আমাদের দেশের, আমাদের টেস্ট ক্রিকেটের যে মান, এখন আমরা যদি বলি আমরা উইল
কম্পিট উইথ অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ান লেভেলে আমরা চলে যাবো। ইন্ডিয়া আবার দেখেন 46 অল আউট হচ্ছে এই যে নিউজিল্যান্ডের সাথে। আমাদের তো মানে সিরে বেড়ে চ্যাপ্টা করে দিচ্ছে। আমি অস্ট্রেলিয়া কি স্ট্যান্ডার্ড ধরি। আজকে টেস্ট ক্রিকেটে আমরা এমনিতেই তো খুবই, তিনটা ফরম্যাট যদি দেখেন আমাদের বেটার অফ হলো আমরা ওয়ান ডেতে, টেস্টে আমরা রাবিশ, টি20ও তাই। তো সেখানে যদি টেস্ট ক্রিকেটে আমরা বলে বসি অস্ট্রেলিয়া আমাদের বেঞ্চমার্ক, ডু ইউ থিঙ্ক ইট উইল বি এ ওয়াইজ ডিসিশন? অস্ট্রেলিয়া কোথায় আর আমরা করি, বা ইংল্যান্ডকে যদি আপনি বেঞ্চমার্ক ধরেন টেস্ট ক্রিকেটে, যোজন যোজন পার্থক্য। সো আপনাকে, আমরা যদি তৃতীয় সারি দল হই টেস্ট ক্রিকেটে, আমার দ্বিতীয় সারি দলকে আমার টার্গেট করা উচিত। টি20 বেসিক জিনিসই তো আমরা জানি না বাংলাদেশে। আমাদের স্ট্যান্ডার্ড হলো 140, সারা পৃথিবী এখন 250-তে অপারেট করতেছে, 200 থেকে 250 স্কোরে। তো আমরা তো ওই বেসিক স্ট্যান্ডার্ডই যেতে পারি না, আমরা 130, 35, 40-এর টিম এই ম্যাক্সিমাম। ওয়ারেস টি20 স্ট্যান্ডার্ড হলো 200 অ্যাবাভ এখন। তো আপনি আগে যারা কাছাকাছি আছে আমাদের থেকে একটু উপরে আছে তাদের বেঞ্চমার্ক করেন। তো সেটা না করে যদি ইন্ডিয়ান বেঞ্চমার্ক করি, ইংল্যান্ডের বেঞ্চমার্ক করি টি20-তে, তাহলে অ্যাপেল টুপেল হলো না। তাহলে যেটা হবে, আপনি ধাক্কা খাবেন। আপনার শর্ট টার্মে আপনি এমন একজনকে টার্গেট করেন, মিড টার্মে যে আপনার কাছাকাছি আছে, ইউ অ্যাচিভ, ইউ সারপাস দেন এটা আপনার ভিতরে অনেক ধরনের উত্তেজনা সৃষ্টি করবে, ইউ ফিল গুড। আর আগেই যদি আপনি তালগাছ টার্গেট করে বসেন একদম মাথায়, সেটা তো আপনি ইমিডিয়েট টার্ম মিড টার্মে পারবেনই না, কারণ আপনার তো সেই ক্ষমতাই নাই যাওয়ার রাইট এট পয়েন্ট ইন টাইম। ফুটবলের ক্ষেত্রে যদি বলেন, আমরা তো সাব গেমসের গন্ডি পার হইতে পারি না, এশিয়ান স্ট্যান্ডার্ড তো আরো পরে। তো ওইভাবে দেখতে হবে আপনি, অ্যাপেল টু অ্যাপেল, নাহলে আপনার ডিমোরালাইজেশন আসবে, হতাশা আসবে। কারেক্ট। তো অনেকগুলি আলাদা কথা বললাম। লজিস্টিক অপারেশন ইন প্ল্যানিং কন্ট্রোল, এখানেও কথাবার্তা একটু দেখে নিয়েন। এই জায়গাটা একটু দেখি কি বলছে। The operating control system is concerned with the process of identifying whether the operating, এগুলো তেমন না ভাইয়া, জাস্ট কথাবার্তা। প্ল্যান হ্যাজ টু বি অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার করতে হবে। হোয়াট, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডহেয়ার করা। হোয়াট ডেভিয়েশন হ্যাভ অকার্ড, এখানে ইম্পর্টেন্ট হলো কন্ট্রোল সিস্টেমে আপনার ডেভিয়েশন কোথায় হচ্ছে। ধরেন আপনি বাজেটের কথাই যদি বলি, কোথায় ডেভিয়েশন হচ্ছে? ডেভিয়েশন হচ্ছে আপনার ইয়েতে, ট্রান্সপোর্টেশনে। কেন ডেভিয়েশন হয়েছে? ফুয়েল কস্ট বেড়ে গেছে। ফুয়েল কস্ট কেন বাড়ছে? আমি বাড়াইছি, গ্লোবাল ইম্প্যাক্টের কারণে বাড়ছে। আবার একটা হইতে পারে ডেভিয়েশন হয়েছে বিকজ আপনার ভেহিকেলের মেনটেন্যান্স ইজ সো পুয়ার, প্রত্যেকটা বেশি করে তেল খাইতেছে। আপনার স্ট্যান্ডার্ড কেপিএল হচ্ছে 5, ঢাকা শহরে হচ্ছে 5 কিলোমিটার পার লিটারে আপনি সেট করে দিচ্ছেন 5 থেকে 5.5 অথবা 6। গত 2-3 মাস ধরে সব 2.5-3-এ যাচ্ছে, তার মানে আপনার বেশি তেল খেতেছে। তাইলে এন্ড ওয়াই, মেন কোশ্চেন ইজ ওয়াই, এই যে ওয়াই কেন হচ্ছে, আপনি রুট কজ বের করেন, আরসিএ বের করেন। এখানে কি আপনার সিন্ডিকেট করে ড্রাইভাররা ফিলিং স্টেশনে তেল চুরি করতেছে? আপনি তো জানেন না কি হচ্ছে। নাকি আপনার ইঞ্জিনের অবস্থা এত খারাপ যে বেশি তেল খাইতেছে, এটা কোনো খবরই নেই, মেনটেন্যান্সই হচ্ছে না। ওয়ার্কশপে নাম কস্তে নিয়ে যাচ্ছে, বিল হইতেছে, কিন্তু কাজে কাজ কিছু হচ্ছে না। সো দ্যাট রেমিডিয়াল অ্যাকশন ক্যান বি টেকেন, স্পিডিলি টেকেন। এই যে যে কথাগুলি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম। আপনার ডেভিয়েশন হচ্ছে ওয়্যারহাউসে প্রতিদিন 5টা করে আপনার ট্রাকের শিপমেন্টের টার্গেট, বাট গত 2 সপ্তাহ ধরে আপনি একদিনও 5টা দিতে পারেন না, কোনোদিন 3টা, কোনোদিন 3.5টা, একদিন 2 দিন 4টা। ফাইন্ড আউট ওয়াই দ্য ডেভিয়েশন, ডেভিয়েশন কেন হইল? আপনার টার্গেট থেকে তো ডেভিয়েট হচ্ছে। তখন আপনি রুট কজ বাই করলেন যে লেবার গ্যাং এর চেঞ্জ আসছে রিসেন্টলি, পুরনো লেবার চলে গেছে, অনেক 60% লেবার গ্যাং গন। এখন যারা আসছে এরা আনারি, নোভিস, তারা এই কোপ আপ করতে পারতেছে না এই স্কিলটা, যেই কারণে আপনি প্রতিদিন শর্টফল হচ্ছে, আপনার টার্গেট আপনি অ্যাচিভ করতে পারছেন। দ্যাটস কল ইউর ডেভিয়েশন। এন্ড ওয়াই কোশ্চেনে যে আপনি রুট কজ বের করলেন, তারপর আপনি রেমেডিয়াল অ্যাকশন নেন, কারেক্টিভ অ্যাকশন, ওদেরকে ট্রেন আপ করেন খুব দ্রুত, অথবা নতুন সেট আপ বানার চেষ্টা, কিছু একটা তো আপনাকে অ্যাকশন নিতে হবে। একটা টার্গেট দিয়ে দেন, লেবার সর্দারকে ডেকে ওদের সাথে কথা বলে যে দিস ইজ ইউর টার্গেট, ইউ হ্যাভ টু ডু ইট। তোমাদেরকে 1 সপ্তাহ টাইম দিলাম, এর ভিতরে এটা তাড়াতাড়ি শিখো কিভাবে স্পিড আপ করতে হয়, রাইট? এই দেখেন এখানে কি বলছে, একটা একটা স্টেপ বাই স্টেপ একটা বলেছে। স্ট্যান্ডার্ড সেট বলছে, অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট এন্ড মেজার্ড এগেইনস্ট দিস। আপনি স্ট্যান্ডার্ড সেট করবেন, অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট মেজার্ড এগেইনস্ট দিস, তার এগেইনস্ট আপনি মেজার করবেন।
Actual cost and other data recorded and apportion to the cost center. Very important. যে কোনো কন্ট্রোল মেকানিজমের ক্ষেত্রে আপনার অ্যাপ্রোপ্রিয়েট কস্টকে অ্যালোকেট করতে হবে, এটাকে অ্যাপোর্শন বলা হয়। অ্যাকচুয়াল কস্ট যার যেটা দরকার সেখানেই দিতে হবে। আজকে ওয়্যারহাউসে একটু জেনারেটর চালানো হয়, কারেন্ট চলে গেলে জেনারেটর চালাই না, সেই জেনারেটর যে ফুয়েল ডিজেল, আপনি আপনার ফ্যাক্টরি ডিজেলের কিছু কস্ট এখানে ঢুকাই দিলেন, তাহলে অ্যাকচুয়াল কস্ট অ্যাপোর্শন কস্ট সেন্টার অনুযায়ী গেল না, একজনেরটা একজনে দিয়ে দিলেন, তাহলে এটা আপনার সঠিক মেজারমেন্ট হলো না। অ্যাকচুয়াল কস্ট সামারাইজ করেন আপনি, একদম ভেঙে 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 সব নিয়ে একটা সামারি করে নিয়ে আসেন। তারপরে অ্যাকচুয়াল কস্ট এন্ড পারফরমেন্স কম্পেয়ার টু বাজেট কস্ট এন্ড স্ট্যান্ডার্ড সেল। বাজেটের সাথে আপনি বাজেটকে যখন আপনি স্ট্যান্ডার্ড করবেন, আপনার অনেক সময় 1 বছরের পারফরমেন্স দেখা লাগবে। আমরা গত বছরের নভেম্বরে মহাখালী থেকে আমরা আমাদের নিউ ক্যাম্পাস মেরুলবাড্ডাতে আমরা মুভ করেছি। ইটস অলমোস্ট গোয়িং টু বি 1 year. সো দিস ইয়ার ইজ এ লার্নিং অপরচুনিটি ফর আস, কারণ এত বড় একটা ক্যাম্পাস, 1.7 মিলিয়ন স্কোয়ার ফিটের একটা ক্যাম্পাস, সেটার অ্যাকচুয়াল খরচ কত হবে, দিস ইজ অলসো পার্ট অফ দ্য লার্নিং প্রসেস। এই বছরে কিন্তু আমরা শিখবো অ্যাকচুয়াল কস্টটা কি, তারপরে আগামী বছরে বাজেটে আমরা এটাকে স্ট্যান্ডার্ডাইজ করব। বুঝে গেছে? আপনি পুরো লার্নিংটা না করি যদি আপনি ওইটাকে স্ট্যান্ডার্ড করে ফেলেন, দেন ইট উইল বি রং। আপনাকে একটা বছর পুরো দেখতে হবে যদি একটা কোনো নতুন ভেঞ্চার করেন। যেটা অলরেডি প্রুভেন সেটা নিয়ে তো আর কিছু করার নাই, সেটা তো অলরেডি বেঞ্চমার্ক সেটই আছে, স্ট্যান্ডার্ড সেট আছে। সো এনি একুইট ডেভিয়েশন, ওই যে আবার বললাম, একুইট ডেভিয়েশন যদি হয় সেটাকে আইডেন্টিফাই করেন, এক্সামিন করেন কেন হইলো, পরীক্ষা নিরীক্ষা করেন, এন্ড এক্সপ্লেইন করেন, জাস্টিফিকেশন দেন কেন হয়েছে। এই ব্রেকডাউনের কারণে হঠাৎ করে ফ্যাক্টরির আমাদেরকে এই স্পেয়ার পার্টস আনতে হয়েছে, আদারওয়াইজ আমরা এই মডিউল অপারেট করতে পারতাম, বিকজ অফ দি আদারওয়াইজ মার্কেট সাফার করতো। এক্সপ্লেইন দ্যাট, নাথিং হার্ম, অ্যাকশন টেকেন ওয়েন নেসেসারি, যেখানে দরকার সেখানে আপনি অ্যাকশন নেবেন। এটি হচ্ছে একটা লজিস্টিক অপারেশনাল প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেমের একটা ফ্রেমওয়ার্ক, জাস্ট একটা স্টেপ বাই স্টেপ মাথায় রাখার জন্য। জি হ্যাঁ, ব্রেক নিয়ে নেই, অসুবিধা নাই। লেটস টেক, বেশি স্লাইড নাইও আর আমার কাছে মনে হয়। লেটস টেক এ 10 minutes ব্রেক। যদি বেশি স্লাইড না থাকে স্যার আমরা একবারে শেষ করে দিতে পারি। আচ্ছা, একটু ব্রেক যখন বলছেন একটু নিয়ে নিই। কয়টা বাজে এখন? 10টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু দাঁড়ান, 1 মিনিট একটু দেখে নিই, আমি একটু বের হয়ে গেছি, কয়টা স্লাইড আছে। হ্যাঁ, স্লাইড কম থাকলে শেষ করে দেই। হ্যাঁ, 3-4টা আছে বোধহয়। ঠিক শেষ আছে, করে দিই তাহলে ভাইয়া। শেষ করে দিয়ে স্যার আপনার ওকে। দেখা যাচ্ছে নাকি? জি আমি দেখতে পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে। কোথায় ছিলাম একটু দেখে নিই। এই যে এখানে, ঠিক আছে। এই যে এখন আমরা 3টা কজ আলাপ করবো, পরীক্ষা আসে অনেক সময়। কেন 3 মেজর কজ অফ ডেভিয়েশন? 3টা কারণে ডেভিয়েশন হইতে পারে। দিজ আর ইম্পর্টেন্ট, মনে রাখেন। চেঞ্জেস ইন লেভেল অফ অ্যাক্টিভিটিস, লেভেল অফ অ্যাক্টিভিটি আপনার চেঞ্জ হয়ে গেছে। লেস ওয়ার্ক ইজ অ্যাভেলেবল ফর এ ফিক্সড ক্যাপাসিটি, লেবার অর ইকুইপমেন্ট। লেভেল অফ অ্যাক্টিভিটি আপনার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আপনার লেবার ইকুইপমেন্ট আগে যেই গতিতে হইতো সেটা চেঞ্জ হয়ে গেছে। লেবারের গ্যাং চেঞ্জ হয়ে গেছে, লেবারের সংখ্যা চেঞ্জ হয়েছে, আপ ও ডাউন দুটি হতে পারে। ইকুইপমেন্টের ইউটিলাইজেশন চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জ ইন দি লেভেল অফ অ্যাক্টিভিটি, সেটার কারণেও আপনার ডেভিয়েশন হতে পারে। ওই যে একটু আগে বললাম, একটা চেঞ্জ অফ উদাহরণ দিলাম না, যে আপনার লেবার গ্যাং নতুন আসছে, দ্যাটস এ চেঞ্জ লেভেল অফ অ্যাক্টিভিটি, ওরা আনস্কিল্ড। আপনার ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে, কি ইকুইপমেন্ট? ফর্কলিফট নষ্ট হয়ে গেছে, দ্যাটস এ কাইন্ড অফ এ চেঞ্জ। অথবা নতুন ফর্কলিফট আসছে যেটা ভালো পারফর্ম করতেছে না, লেভেল অফ চেঞ্জ অ্যাক্টিভিটি। অথবা
আপনার ফকলিফট যিনি চালায়, আপনার দক্ষ যিনি ফকলিফট ড্রাইভার, উনি চাকরি ছেড়ে দিয়ে গেছে। দ্যাটস দ্য লেভেল অফ অ্যাক্টিভিটিতে চেঞ্জ। চেঞ্জেস ইন এফিসিয়েন্সি অফ পারফরমেন্স, সেকেন্ডের সাথে ওইটা রিলেটেড, ওইটা এটার সাথে অনেকটা আপনার রিলেট করে। আপনার রিসোর্স চেঞ্জ হওয়ার কারণে আপনার এফিসিয়েন্সি কমে গেছে, পারফরমেন্স ডাউন হয়ে গেছে। লেবার অ্যান্ড ইকুইপমেন্ট হ্যাজ নট পারফর্ম অ্যাজ এক্সপেক্টেড। আমি প্রথমে বলছি অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়েছে, লেবার গ্যাং চেঞ্জ হয়েছে, এটা একটা অ্যাক্টিভিটি, নতুন লেবার গ্যাং দিয়েছে আপনাকে 3PL ভেন্ডর। আর সেকেন্ডটাতে এসে কি হইতেছে, ওইটার ইম্প্যাক্ট পড়ছিল এফিসিয়েন্সি আর পারফরমেন্স। নতুন লোক দিয়ে চালাইতে গিয়ে যা হয়, আপনি রিসোর্স চেঞ্জ করছেন, আপনার ওয়ারহাউস সুপারভাইজার আপনার চেঞ্জ হয়েছে। আগে যিনি থাকতো অনেক দক্ষ ছিল, অর্ডার পিকিং এ তার কোনো ভুলভ্রান্তি হতো না, এখন রিসোর্স চেঞ্জ হয়েছে, যে কারণে আপনার অর্ডার পিকিং এ ভুলভ্রান্তি হচ্ছে, ইম্প্যাক্ট পড়তেছে এটা পারফরমেন্স এফিসিয়েন্সিতে। চেঞ্জেস ইন প্রাইস অফ এনি আইটেম, ফুয়েল হ্যাজ ইনক্রিজ, গ্লোবাল পলিটিক্যাল ইয়ের কারণে হয়েছে, যুদ্ধের কারণে হয়েছে, বিভিন্ন কারণে হইতে পারে। সো কস্ট উইল ইনক্রিজ। এই তিনটা কারণে আপনার ডেভিয়েশন হইতে পারে। এই মেজর ডেভিয়েশনের ক্ষেত্রে তিনটা জিনিস ইম্পর্টেন্ট। আরেকটা আছে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জেস ক্যান রাইট, এই তিনটা মাথায় রাখলেই হবে, অসুবিধা নাই। এখন আমরা আস্তে আস্তে কেপিআই ম্যাট্রিক্স এগুলিতে চলে যাব, পরীক্ষায় কোশ্চেন আসে এগুলো থেকে। দি কি ইন্ডাইসেস অ্যান্ড রেশিওস আর ডেভেলপ নিড টু অ্যালাউ ফর অ্যাপ্রোপ্রিয়েট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল টু বি টেকেন। কেন কেপিআই? আমরা বলি না কেপিআই ডেভেলপ করেন, আপনি পারফরমেন্স মেজার কেমনে করবেন যদি আপনার স্মার্ট কেপিআই না থাকে? ঠিক আছে, এই জন্যই কেপিআই, আস্তে আস্তে আমরা কেপিআই দিকে যাচ্ছি। ইউ নিড সার্টেন কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এটা না হলে পরে আপনি পারফরমেন্সকে মেজার করতে পারবেন না। অনেক সময় আসে না যে আপনি তো জেনেরিক কথা লিখে নিয়ে আসছেন ভাই বছরের শেষে, শো মি ইউর রেজাল্ট ইন টার্মস অফ কেপিআই। আমাদের কেপিআই খুব ক্লিয়ার, স্পষ্ট থাকতো, এত মিলিয়ন কিলো টোবাকো কিনতে হবে, এত প্রাইসে কিনতে হবে, প্রাইসও বলা থাকতো, অ্যাবসলিউটলি নিউমেরিক্যাল কেপিআই। এত ময়েশ্চারে কিনতে হবে, গ্রেড আউটটার্ন এরকম হইতে হবে, গ্রেড আউটটার্ন সিস্টেম থেকে বের হয়ে যায়, এক্সপোর্ট ভলিউমে এত কন্ট্রিবিউট করতে হবে, ডোমেস্টিক ভলিউমে এত কন্ট্রিবিউট করতে হবে, একদম ক্লিয়ার কাট কেপিআই। লিভ অপারেশন নাম্বারে আইডেন্টিফাই করে কেপিআইটা। KPI should be smart. Smart means specific, M means measurable, A means accountable বা accurate, R means realistic, T means time bound. এটা হলো স্মার্টের সংজ্ঞা। KPI should be smart, স্পেসিফিক হইতে হবে, মেজারেবল হইতে হবে, অ্যাকুরেট হইতে হবে, রিয়েলিস্টিক হইতে হবে। এই যে একটা কথা বললাম, রিয়েলিস্টিক। আপনি একটা KPI চাপাই দিলেন, ধরেন নতুন ম্যানেজিং ডিরেক্টর গেছে ইয়েতে শ্রীলঙ্কাতে, যে সে বলতেছে আপনাদের ফার্মারের টোবাকো বিল এত কম, 1600 কেজি, আমি এটা মানবো না, আগামী বছর থেকে টার্গেট 2400 কেজি। ও তো জীবন দিয়ে দিলেও পারবে না, এটা তো মাটি থেকে ফলাইতে হয় রে ভাই, জোর করে কি ইনজেকশন দিয়ে কি আপনি ইল বাড়াইতে পারবেন না? সো দ্যাট ইজ নট রিয়েলিস্টিক কেপিআই এন্ড টাইম বাউন্ডেড। কেপিআই শুড নট বি ওপেন এন্ডেড, কেপিআই হ্যাজ টু বি টাইম বাউন্ডেড। আমাকে বলতে হবে এটা 1 বছরের ভিতরে অ্যাচিভ হবে বা 6 মাসে। এই যে আমরা আসলাম ম্যাট্রিক্স, সেম কথা, মোর লজিস্টিক operation. It is possible to identify certain key performance or metrics that are provided appropriate summary বলছে an operation all measure elements. These are very often called key performance in the indicator, KPI বলা হয়। Detailed measures are likely differ from one company to another. এটা কি আমরা এগ্রি করি তো এই কথাটা, KPI যে কোম্পানি টু কোম্পানি, প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। আজকে বিইটির জন্য যে ওই পার্সেন্টেজ, সেটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আরেক রকম, ইউনিলিভারের জন্য একরকম নাও হতে পারে। ইয়েস অর নো অ্যান্সার? ইয়েস। ইয়েস, এটা ভ্যারি করবে, কেপিআই কখনোই এক হবে না। অন টাইম ইন ফুল এর কেপিআই বিএটি যেটা নির্ধারণ করেছে, মেরিকো নিশ্চয়ই এটার সাথে একমত হবে না, ওনার আবার একটু ডিফারেন্ট থাকতে পারে, রেকিং ফ্র্যাঞ্চাইজার আরেক রকম করতে পারে, রাইট? এখন আমরা ম্যাট্রিক্স এন্ড কেপিআই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। কিভাবে হয় দেখেন, কেপিআই ক্যান বি categorized in a number of different ways. They are, কিভাবে হয় দেখেন, ইনপুট, সবাই আমরা বুঝি তো ইনপুট, যে কোনো প্রসেসের সাইপোক ডায়াগ্রাম যেটাকে বলে, সাপ্লাই, ইনপুট, প্রসেসিং, আউটপুট, সাইপোক ডায়াগ্রাম। দেন তারপরে হলো কনজিউমার, সাপ্লাই দিবেন, সাপ্লায়ারের কাছ থেকে আনবেন, ইনপুট দিবেন, আপনি ফ্যাক্টরিতে র মেটেরিয়াল এসে ইনপুট দিচ্ছেন, তারপর প্রসেস করবেন, প্রসেস করে আউটপুট বের করবেন, করে
কনজিউমারের কাছে নিয়ে যাবেন। সাইপোক ডায়াগ্রামের ভিতরে ইনপুট যেটাকে বলে, যে কোনো কাজের ইনপুট, টাইম এন্ড লেবার এন্ড কস্ট, দিজ আর ইউর ইনপুট। আউটপুট কি? থ্রুপুট, পার আওয়ারে কত সিগারেট আপনি প্রোডাকশন করছেন, পার আওয়ারে কত সাবান পিস আপনি বের করছেন, কত পার আওয়ারে কত নাম্বার অফ ফ্রুটিকা জুস বের করছেন, পার আওয়ারে কত নাম্বার অফ বটলস মামের বোতল আপনি বের করছেন, দ্যাটস কল্ড আউটপুট। পার আওয়ারে কতটুকু জামা সেলাই হচ্ছে, আউটপুট। ঠিক আছে? থ্রুপুট, থ্রুপুট পার আওয়ারে এটা মেজার করা হয়। প্রোডাকশন, কত প্রোডাকশন দিচ্ছেন, ভলিউম অ্যাজ এ হোল যদি আমি দেখি, এটাও একটা আপনার আউটপুট। 1 ঘন্টার ভিতরে এত মিলিয়ন স্টিক্স আপনি প্রোডাকশন করলেন, 1 মাসে এত বিলিয়ন স্টিক্স আপনি প্রোডাকশন করলেন, বা এত লক্ষ কেজি টোবাকো আপনি প্রোডাকশন করলেন বা প্রসেস করলেন প্রাইস টোবাকো, বা এত লক্ষ পিস আপনি সাবান বের করলেন, দ্যাটস ইউর টোটাল প্রোডাকশন এন্ড প্রফিট। যে কোনো বিজনেসের ক্ষেত্রে প্রফিট কত হইল, ঠিক আছে? রেশিও, এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি। ভাইয়া কথা না বলে প্লিজ প্লিজ মিউট করে রাখেন। রেশিও, এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি। আমরা এখানে দেখি এফিসিয়েন্সি নিয়ে আমরা এখানে কথা বলবো, প্রোডাক্টিভিটি নিয়ে আমি এই জন্য আগে স্লাইডে আর কথা বললাম। In practice, an effective measures system will cover all the major operational areas with the business. A typical categorization might be, দেখেন কতগুলি ক্যাটাগরি, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল কেপিআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আরওআই, আমরা এটা আলাপ করেছিলাম না প্রথম ক্লাস এবং তৃতীয় ক্লাসে, মনে আছে? আরওআই একটা স্লাইড যে আসছিল কমন, ট্রেড অফ এর মতন একটা স্লাইড যে রিপিটেশন হয়েছিল। আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল কেপিআই, ডোন্ট কনফিউজড, এটা সাপ্লাইয়ের কেপিআই না, ইটস এ ফাইন্যান্সিয়াল কেপিআই। আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আপনি একটা বিজনেসে টাকা খাটাইছেন, এটা রিটার্ন হইতেছে কি পজিটিভ না না নেগেটিভ? পজিটিভ হলে কয় বছরে, কি পার্সেন্টেজ, এগুলো আমরা আলাপ করতে যে অনেক কথা বলছিলাম, হোটেল ব্যবসা, ট্রেডিং এন্ড অল ব্লা ব্লা ব্লা। রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, রোসি বলা হয়, একটা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা কেপিআই। হাউ এফিসিয়েন্টলি আওয়ার অর্গানাইজেশন ইজ ইউটিলাইজিং ইজ ক্যাপেক্স বা ক্যাপিটাল। দুইটা পার্ট, একটা ক্যাপিটাল ইউটিলাইজেশন আর একটা হচ্ছে রিটার্ন। ক্যাপিটালটাকে এমপ্লয় করা এবং সেটা থেকে রিটার্ন তুলে আনা, রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়, রোসি বলা হয়। স্টক টার্নওভার, কে বলতে পারবে এটা? একটা একটা করে আমরা একটু বুঝি। হোয়াট ইজ স্টক টার্নওভার, একটু বলেন দেখি, স্টক টার্নওভার বলতে কি বোঝায়? সাইকেলের মতো লাইক তো এটা একবার কি এরকম যে একটা একজন একজন বলেন। হ্যাঁ প্লিজ বলেন, গো অ্যাহেড। সাজেদ ভাই, এটা কি এরকম একটা জিনিস যে একটা পার্টিকুলার টাইমে একটা মানে স্টক কতবার রোল ওভার হচ্ছে, ইয়া, সে যাচ্ছে আসছে যাচ্ছে, একটা পার্টিকুলার টাইমে কতবার এটা টার্ন ওভার হচ্ছে, রোল ওভার যেমন হচ্ছে। ফিনিশ গুডস এর ক্ষেত্রে কত দিনের ভিতরে আপনার সেলস হয়ে টাকাটা ফেরত আসতেছে আপনার বিজনেস, দ্যাটস কল ফিনিশ গুডস স্টক টার্নওভার। জি জি জি। ঠিক আছে? এবং সেটাকে আবার যখন খালি হয়ে যাচ্ছে ওইটাকে আবার রিপ্লেনিশ করে আপনি আবার পূরণ করে দিচ্ছেন। আপনি যখন র মেটেরিয়ালে টার্নওভার বলেন, র মেটেরিয়াল হলো র মেটেরিয়াল হিসেবে আপনি কিনেছেন, র মেটেরিয়াল হিসেবে তো আপনি বাজারে বিক্রি করতে পারবেন না। আপনার উদ্দেশ্য হলো ওই র মেটেরিয়ালটাকে কনভার্ট করে আপনার প্রসেস করে আপনি ফিনিশ গুডসে নিয়ে আসবেন, আপনার ডিজায়ার ফিনিশ গুডস। ঠিক ভাইয়া আছে? এখানে কি আরেকটা জিনিস, যেটা কি একটা নির্দিষ্ট কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে না এটা টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করবে? সাপোজ 1 বছরে কতটুকু টার্ন ওভার হচ্ছে এরকম কোনো কিছু না, হ্যাঁ, হচ্ছে হলো আমার। টাইম টাইম তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। এই যে এক ভাই সাইকেলের কথা বলতেছিল, হাউ মেনি ডেজ ইউ নিড রিকোয়ার টু টার্ন ওভার ইউর স্টক। যদি ফিনিশ প্রোডাক্ট হয়, ধরেন আপনার বিজনেসে আপনি বলছেন প্রতি 40 দিনে একবার টার্ন ওভার হতে হবে, আরেক বিজনেস হয়েছে প্রতি 22 দিনে হতে হবে। টার্ন ওভার, দ্যাটস কল টার্ন ওভার। ফিনিশ গুডসে টার্ন ওভার বলতে যখন আপনার কনজিউমার কেনার পরে আপনার মানি আসে, দ্যাটস কল ইউর টার্ন ওভার। ঠিক আছে? আবার এটাকে রেপ্লিনিশ করে দিচ্ছেন, একটা একটার সাথে রিলেটেড। যখন র মেটেরিয়ালকে আপনি যখন র মেটেরিয়াল ইজ এ ওয়ান কাইন্ড অফ ইনভেন্টরি, ওইটা টার্ন ওভার বলতে আমরা কি বুঝি? র মেটেরিয়াল যত দ্রুত আপনার ফিনিশ প্রোডাক্টসে রূপান্তরিত হবে সেটি হচ্ছে আপনার র মেটেরিয়ালের জন্য টার্ন ওভার। আজকে বিএটি ফার্মারের কাছ থেকে টোবাকো গ্রিন টোবাকো কিনেছে ফার্মারের কাছ থেকে। বিইটির কাজ কি? ওইটাকে প্রথমে এটাকে গ্রেডিং করবে, গ্রেডিং করে এটাকে জিএলটি তে গ্রিন লিফ থ্রেশিং প্ল্যান্টের মাধ্যমে প্রসেস টোবাকোতে প্রাইস টোবাকোতে রূপান্তর করবে,
পরেতে সে পিএমডি তে ফিট করবে এটা প্রাইমারি ম্যানুফ্যাকচারিং দেন সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং হয়ে সিগারেট হয়ে বেরিয়ে যাবে। কিন্তু বিইটি কেনার পরে কি বিইটি কি পারবে বাজারে এই টোবাকো সেল করতে, যে আসেন আমরা বাজারে এখন চাষির তামাক বিক্রি করি, ইজ ইট পসিবল? তার No. তার জন্য ফিনিশ প্রোডাক্ট হলো সিগারেট, সে সিগারেট বিক্রি করবে। তো যতক্ষণ পর্যন্ত ওই র মেটেরিয়াল হিসাবে বসে থাকবে দিনের পর দিন, তখন পর্যন্ত কিন্তু ওই র মেটেরিয়ালের স্টক টার্ন ওভার আমার হইল না, ওইটাকে ফিনিশ প্রোডাক্টে রূপান্তরিত হতে হবে। সেম গোজ ফর ডাব্লিউআইপি, ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসাবে ফ্যাক্টরির ভিতরে আপনি ফালায় রাখছেন কোন একটা প্রসেসের এক জায়গায়, ও তো ফাইনাল রূপান্তর হয় নাই। যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, ইভেন দো ইট ইজ এন ইনভেন্টরি, যতক্ষণ পর্যন্ত ডাব্লিউআইপি আপনার ফুল প্রোডাকশন ফ্লোর পাস করে ফিনিশ প্রোডাক্টে রূপান্তর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওর যতটুকু স্টক হোক সেটা টার্ন ওভার হচ্ছে না। বাট নর্মালি বিজনেস স্টক টার্ন ওভার বলতে আসলে ফিনিশ প্রোডাক্ট কি বোঝায়, আমি আর একটু ডিটেল ভেঙে ভেঙে বললাম। আপনার স্টক বলতে আপনার ফিনিশ প্রোডাক্টই বোঝায় মোটা দাগে। যে কোনো একটা অর্গানাইজেশনে স্টক টার্ন ওভার বলতে আপনার ফিনিশ প্রোডাক্টই বোঝাবে। ক্লিয়ার? তো কাস্টমার কেপিআই কি? নিউ কাস্টমার, নতুন কাস্টমারকে আপনি অ্যাকুইজিশন করবেন, নতুন কাস্টমারকে আপনি ভিড়াবেন আপনার আপনার বিজনেসে, তাকে নিবেন, এটা আপনার একটা ইম্পর্টেন্ট কেপিআই। কতজনের নিবেন, কত পার্সেন্ট নিবেন, এটা হলো মার্কেটিং এর কেপিআই, ইটস নট সাপ্লাই চেনের কেপিআই। লস কাস্টমার, কতটা লস কাস্টমার হলো, তার মানে রিটেনশন অফ ইউর ওল্ড কাস্টমার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেপিআই। একটা পুরনো কাস্টমার 5টা নতুন কাস্টমারের সমতুল্য। কেন বলা হয় জানেন? কারণ পুরনো কাস্টমারের ব্র্যান্ড ইকুইটিজ অনেক হাই, সে লয়াল, সে আপনার সাথে দীর্ঘদিন কাজ করেছে। সে যদি আপনার থেকে ছুটে যেয়ে মার্কেটে আপনার সম্পর্কে নেগেটিভ ওয়ার্ড মাউথ অফ ক্যাম্পেইন চালায়, তাহলে আপনার অনেকগুলি নতুন কাস্টমারও আসবেন। কেউ কেউ বলে একটা নতুন কাস্টমারের, পুরানো কাস্টমার একটা ইকুইভ্যালেন্ট টু 5টা নতুন কাস্টমার। দ্যাটস ওয়াই লস অফ কাস্টমার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেপিআই। পুরনো কাস্টমারকে আপনার রিটেন করতে হবে, নতুন কাস্টমারকে আপনার অ্যাকুইজিশন করতে হবে। অন টাইম ইন ফুল, একটু আগে বিইটির উদাহরণ দিয়েছি, কাস্টমারের ক্ষেত্রে এটা করা হয়। বিইটি যখন তার টোবাকো 30টা প্লাস দেশে পাঠায়, তখন অন টাইম ইন ফুল, টাইম মানে লিড টাইম, ইন ফুল মানে হচ্ছে রাইট কোয়ান্টিটি, রাইট কন্ডিশন, রাইট কোয়ালিটি, রাইট ডকুমেন্টেশন, রাইট ইনভয়েসিং, এভরিথিং শুড বি রাইট। এটা যখন কমপ্লিট হবে তখনই আপনার ওটি বেচি পাবেন। এটা কাস্টমার রিলেটেড কেপিআই, রিমেম্বার ইট। সেলস কেপিআই কি? টোটাল ভলিউম, আমরা সবাই জানি। টোটাল ভ্যালু, মার্কেট শেয়ার, এখানে বলা নাই, এগুলো সেলস এর সাথে রিলেটেড। সেলস পার কাস্টমার, রিপিট সেলস একটা কথা আছে না? একটা কাস্টমার কিন্তু একবারই কিনে না, বারে বারে কিনে। যেমন আপনি খুচরা যিনি সিগারেট কিনেন, উনি কিন্তু রিপিট কাস্টমারের ভিতরে পড়ে, সে একটা প্যাকেট কেনার সামর্থ্য নাই, সে 3বার 4বার যে একটা 2টা করে এইভাবে নিবে। সে দেখবেন অফিস থেকে আসার সময় ওই যে পেঁচায় পুষে নিয়ে আইসে আবার, বা একটা প্যাকেটের ভিতরে 3টা, ওইটা হিসাব করে রাখছে, রাতে ডিনারের পর একটা খাবে, একটা হাঁটা দিতে যায় আরেকটা খাবে, ঘুমের আগে একটা খাবে, ওই হিসাব করে আনছে সে। সকালে আবার অফিসে যাওয়ার সময় একবার কিনছে। তো সেলস পার কাস্টমার, রিপিট কাস্টমার, রিপিট হচ্ছে কেন? রিপিট তখনই আপনার সেলস বাড়ে যখন রিপিট রিপিট কি হয় আপনার সেলস হয়। প্রসেস কেপিআই, প্রোডাক্টিভিটি এন্ড এফিসিয়েন্সি, এখানে আমি একটু কথা বলবো উদাহরণ দিয়ে, কারণ একটু বোঝা দরকার। হোয়াট ইজ প্রোডাক্টিভিটি? প্রসেসের 2টি ইম্পর্টেন্ট কেপিআই হচ্ছে, আমরা অনেক সময় বলি না প্রোডাক্টিভিটি বাড়াও। প্রোডাক্টিভিটি ইজ নাথিং বাট ইউর কি কোয়ান্টিটি অফ ইউর আউটপুট। ওই যে আমি একটা উদাহরণ বারে বারে দিচ্ছি, ওইটি আবার টেনে নিয়ে আসবো। আপনি একই লেবার গ্যাং দিয়ে, ধরেন একটা লেবার গ্যাং হলো আপনার 7 জন মিলে একটা লেবার গ্যাং, বা 8 জন মিলে একটা লেবার গ্যাং, আপনি সারাদিনে ওদেরকে টার্গেট দিচ্ছেন 5টা ট্রাক তুমি শিপমেন্ট করবা, দ্যাট ইজ ইউর কোয়ান্টিটি অফ ইউর আউটপুট। ওদেরকে আমি মেজার করবো হলো প্রোডাক্টিভিটি, 5টা সে দিতে পেরেছে কিনা। এই সিমিলার গ্যাং আপনার থেকে 10 কিলোমিটার দূরে আপনারই অর্গানাইজেশন আরেকটা ওয়্যার হাউস, সেখানে আরেকটা লেবার গ্যাং ওই একই ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে 5টার জায়গায় 7টা করতেছে, তাহলে প্রোডাক্টিভিটি বেশি কোথায়? যেখানে 7টা হচ্ছে। দ্যাট মিনস কোয়ান্টিটি অফ ইউর আউটপুট, সিম্পল ডেফিনেশন, কোয়ান্টিটি অফ ইউর আউটপুট। একই লেবার গ্যাং দিয়ে আপনি $3 বা $5 ইকুইভ্যালেন্ট আপনি আউটপুট বের করেন, হোয়াট এভার প্রোডাক্ট, আমি ওই সংজ্ঞায় যাচ্ছি না, আপনি সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন। ওইটা দিয়ে যদি আপনি $6 ইকুইভ্যালেন্ট আউটপুট বের করেন, প্রোডাক্টিভিটি কোথায় বেশি? কারণ কোয়ান্টিটি অফ আউটপুট 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 সেটি হচ্ছে প্রোডাক্টিভিটি। হোয়াট ইজ এফিসিয়েন্সি? এফিসিয়েন্সির সংজ্ঞায় আমরা বলবো ইনপুট কস্ট প্লাস কোয়ালিটি অফ আউটপুট, এই দুইটা। এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ইনপুট কস্ট প্লাস কোয়ালিটি অফ আউটপুট। এখানে কিন্তু পরিমাণ বলেনি, এখানে বলছে কোয়ালিটি বলছে।
দ্যাট ইজ ইউর এফিসিয়েন্সি। উদাহরণ হিসেবে দিচ্ছি, ধরেন দুইজনকে মিস্টার এক্স এন্ড মিস্টার ওয়াই, দুইজন প্রজেক্ট জব করে, একজন একই টাইম ফ্রেমের ভিতরে 3টা প্রজেক্ট নামায়, আরেকজন একটা নামায়। যিনি 3টা নামায় তাকে প্রোডাক্টিভিটি অ্যাসপেক্টে তখন বলবে যে আই হ্যাঁ দারুণ, তো লোকটা হেভি প্রোডাক্টিভ, লাইন ম্যানেজার খুব খুশি, প্রথম প্রথম আসছে, ভেরি হ্যাপি। সেম টাইম ফ্রেমে ও একটা বেশি পারে না, ও 3টা নামায় ফেললো। পরে যা দেখলো, যখন ডিটেলে গেল, দেখলো তার প্রজেক্ট ওয়ার্কটিভিতে এত ভুল ভাব, অ্যানালাইসিস ভুল, অ্যাজাম্পশন ভুল, সবই ভুল। এই 3টা প্রজেক্টই আবার রিডু করতে হলো। আর যিনি মিস্টার ওয়াই একই টাইমের ভিতরে একটা প্রজেক্ট করেছে, একদম পারফেক্ট। তাহলে কোয়ালিটি অফ আউটপুট, দ্যাটস কল এফিসিয়েন্সি। কারেক্ট? বুঝাইতে পারছি? এফিসিয়েন্সিতে কস্ট একটা ফ্যাক্টর, ইনপুট কস্টটা কেমন, লেবার একটা ইনপুট হইতে পারে, র মেটেরিয়াল একটা ইনপুট হইতে পারে। আমি যখন ওই বলি দ্যাটস কল এফিসিয়েন্সি। সেম লেবার ক্রু দিয়ে আপনি 80% জায়গায় 85% আপনি বানাচ্ছেন সিগারেট, ওই পার্সেন্টেজে আপনি ওই পরিমাণ ভলিউম ডেলিভার করছেন, দ্যাটস কল ইউর এফিসিয়েন্সি। ইনপুট আপনার সেম, কিন্তু আপনি কোয়ালিটি আউটপুট আপনি বের করে নিয়ে আসছেন, দ্যাটস অলসো পার্ট অফ ইউর এফিসিয়েন্সি। অ্যান্ড সামটাইমস কেউ কেউ এটা প্রোডাক্টিভিটির সাথেও আবার রিলেট করা, কারণ কস্টে যেহেতু ইম্প্যাক্ট করে তখন অর্গানাইজেশন এটাকে এফিসিয়েন্সিতে ফেলে। আর যেহেতু আবার টোটাল আউটপুট যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে আবার সে প্রোডাক্টিভিটিতেও ফেলে। বাট বেসিক্যালি এফিসিয়েন্সির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, বিকজ আপনি 1% বাড়ানো মানে আপনার কস্ট কমে যাচ্ছে। ঠিক আছে? তো কিভাবে আমি প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি? পরীক্ষা যদি আসে, লেখা নাই এখানে, আপনি যদি এফোর্ট বাড়ান তাহলে আপনি প্রোডাক্টিভিটি বাড়াইতে পারেন। আপনি যদি স্কিল এন্ড এফোর্ট যদি বাড়াইতে পারেন, প্রোডাক্টিভিটি বাড়বে। আপনি যদি প্রসেসে ইমপ্রুভ করেন, সেটা প্রোডাক্টিভিটি বাড়াইতে সহায়তা করবে, এফিসিয়েন্সি বাড়াইতে সহায়তা করবে। অ্যাডভান্স টেকনোলজি যদি আপনি ব্যবহার করেন, অটোমেশন দিয়েও কিন্তু আপনি প্রোডাক্টিভিটি বাড়াইতে পারেন। ঠিক আছে? ড্যামেজ কন্ট্রোল করেও তো প্রোডাক্টিভিটি বানাতে চান, তাই ওই না? যে প্রসেস ইমপ্রুভমেন্ট, হুম। ওয়েস্ট কমায় ফেললেন। প্রথম হচ্ছে আপনার এফোর্ট, স্কিল ডেভেলপমেন্ট, পিপলকে আপনি ট্রেন আপ করতেছেন, ট্রেন আপ করে আপনি প্রোডাক্টিভিটি বাড়াচ্ছেন, ওয়ান আসপেক্ট। সেকেন্ড হচ্ছে আপনার প্রসেসকে ইমপ্রুভ করতেছেন, সেটা দিয়ে আপনি এফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে পারেন। থার্ড হচ্ছে আপনার টেকনোলজি। তিনোটাই কিন্তু প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি দুটার ক্ষেত্রেই যায়, রাইট? আর আরেকটা হইতে পারে, আপনি যদি ইনপুট কস্টটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাইলেও আপনার এফিসিয়েন্সিতে হেল্প হবে। আর ইনপুট কস্ট কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন? কম্পিটিটিভ প্রাইস দিয়ে যদি আনতে পারেন, লেবারের এফিসিয়েন্সি বাড়ায় আপনি কস্টটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। একটাকে সাপ্লিমেন্ট করেন, পিপল কেপিআই, লেবার টার্নওভার। আমি একটা ফ্যাক্টরিতে লেবার লাগাই দিছি, 1 সপ্তাহ পরে বলি লেবার চেঞ্জ হয়ে যায়, লেবার ছেড়ে দেয় চাকরি, দ্যাটস কল্ড টার্নওভার। পিপলের কেপিআইতে টার্নওভার বেশি হওয়া মানে ওই অর্গানাইজেশনের জন্য এটা খুব ক্ষতিকর। অর্গানাইজেশন এক্স ম্যানেজাররা চাকরি ছেড়ে দেয়, তার মানে পিপল কেপিআই ইজ ভেরি ভেরি ব্যাড। অর্গানাইজেশনের জন্য ব্যাড, এইচআর এর জন্য তো ডিভাস্টেটিং। একটা রাইট পিপলকে সিলেক্ট করাও তো কতগুলি প্রসেস, এখানে আসে লোক চাকরি ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? তাহলে আপনি রুট কজ অ্যানালাইসিস যান, আরসিএ করেন, দেখবেন অর্গানাইজেশনের কালচার খুবই খারাপ, পয়জনাস কালচার, হেলদি কালচার নেই, একদম পয়জনাস। যে কারণে লোকজন এখানে টিকতে পারে না, সারাক্ষণ এর পিছনে ওর পিছনে, কাজ বাদ দিয়ে খালি এগুলি চলে। তাহলে পিপলের কেপিআই যা হওয়ার তাই হবে, লেবার টার্নওভারের মতো ম্যানেজারের টার্নওভার হবে। ট্রেনিং নাই, ট্রেনিং দেওয়া হয় না। বলা হইতেছে আপনাকে এই এফিসিয়েন্সি অর্জন করতে হবে, এই ডেলিভারি করতে হবে, বাট রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ট্রেনিং দেওয়া হয় না। এগুলি সব পিপল কেপিআই অংশ। অ্যাভারেজ লেন্থ অফ সার্ভিস, আজকে যে যদি দেখেন একটা অর্গানাইজেশন অ্যাভারেজ লেন্থ অফ সার্ভিস হচ্ছে 20 বছর, 25 বছর, তাহলে বলতে হবে পিপল কেপিআই ইজ গুড। আমি একটা অর্গানাইজেশন চিনি, ইস্পাহানি, কখনো মানুষকে ছাঁটাই করে না, 40 স্যার। বছর ধরে কাজ চাষ করতেছে, করতেই আছে। স্যার আমি একটু বলি, আমি তো এখন ইস্পাহানিতে আছি, মানে টার্নওভার খুবই কম, এমপ্লয় টার্নওভার। এই যে মিলে গেল, এক আমি একজন যেটা বললাম, আপনি তো ইউ আর দ্য রাইট এক্সাম্পল। আপনি যারা ইস্পাহানিতে আছেন আপনাদের প্রফিট মার্জিন কেমন রাখেন, এটা একটু কি বলা যাবে? বুঝি নাই ভাইয়া, বুঝতে পারি নাই। মানে প্রফিট মার্জিন এক এক কোম্পানি তো এক এক রকম প্রফিট মার্জিন, আপনারা কত পার্সেন্ট রাখেন আর কি?
কিরকম? এইটা কিভাবে আলাপ করবে এটা এখানে তো ভাই পুরোনো- আমি তো প্রথম কথা হচ্ছে গিয়ে প্রফিট মার্জিন কত রাখি, এটা তো আমি তো আসলে প্রকিউরমেন্টে, আমরা তো সেলস এর পার্সন না। আর এটা জানলেও মানে জানাটা একটু ডিফিকাল্ট আমার পক্ষে, আর জানলেও হয়তো বা এখানে ডিসক্লোজ করতাম না আর কি। হ্যাঁ, এনিওয়ে দ্যাটস নট এ রিলেভেন্ট ডিসকাশন, বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অর্গানাইজেশনের কালচার, পিপলের পিছনে ইনভেস্ট করে কিনা। ইফ ইউ টেক দ্য আমি এক্সাম্পল একটু অফ একটু বলি স্যার, আমি আপনাকে, আমি করোনার সময় তো ক্রাউন সিমেন্টে ছিলাম। তারপর আমি হয়তো ইস্পাহানিতে এসেছি, বাট আসার পর আমি শুনেছি মানে আমাদের মালিক পক্ষ যে ইস্পাহানির, ওনারা আসলে খুবই খুবই এমপ্লয়ি ওরিয়েন্টেড। আমাদের তো ধরেন স্যালারি 25 তারিখে ঢুকে, করোনার সময় এইটা মাস ক্রস করেছে, মানে এটা 1-2 তারিখে গিয়েছে। এইটার জন্য আমাদের মালিক পক্ষ সিইও কে মানে শোকজ লেটার দিয়েছে যে কেন এইটা ক্রস করলো, 25 তারিখে কেন হইলো না, 1-2 তারিখে কেন গেল। ইয়া, আমি জানি বিকজ ইস্পানিকে আমি খুব ক্লোজলি দেখেছি। আমি যখন চিটাগাং ডিভিশনাল ম্যানেজার ছিলাম, আমি বলেছি একটা উদাহরণ যে আমরা ইস্পানির ওয়্যার হাউস ব্যবহার করি, এখনো বিইটি করে। সো ওই যে ইস্পানির কালুরঘাটে যে ওয়্যার হাউস, ওইটা যেটা আগে জুট মিল ছিল, ওই জায়গায় বিইটি আমার সময় ছিল প্রায় 300 স্কোয়ার ফিট, এখন হয়তো আরো বেড়েছে। তো তখন আমরা ইস্পানির অফিসে যেতাম, ওই যে ইয়েতে আগ্রাবাদে। তো তখন ওই সালমান ইস্পাহানি, শাকির ইব্রাহিম জি ইস্পাহানি, ওনাদের সাথে ইন্টারাকশন করার সুযোগ হয়েছে আমার। আমি তখন দেখেছি, শুনেছি যে এই এমপ্লয়ি পার্সপেক্টিভটা তাদের খুবই স্যার গুরুত্বপূর্ণ। কি ভাইয়া কি বেহরুজ স্যারকে পাননি? কি নাম? বেহরুজ ইস্পাহানি। না না, ওনাকে আমরা দেখি নাই। আমরা বেসিক্যালি ডিল করতাম শাকির সাহেবকে, শাকির ইস্পাহানি। আর সালমান ইস্পাহানিকে আমরা দু একবার দেখেছি। আমরা নেগোসিয়েশন করতে যাইতাম তখন। এক দাদা ছিলেন, উনি মারা গেছেন পরে। ওনার মাধ্যমে ফাইনাল সিগনেচার করতো শাকির ইস্পাহানি। শাকির ইস্পাহানির সাথে 2-3 বার আমরা মিটিং করেছি ফাইনাল নেগোসিয়েশন করার জন্য। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তখন আমরা দেখেছি খুবই প্রো এমপ্লয়ি একটা অর্গানাইজেশন। এখন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন যদি বলেন, এখন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলির ধারা হচ্ছে সার্ভিস লেনকে তারা 30 বছর নিতে চায় না। এই সার্ভিস লেনটা মাল্টিন্যাশনাল কোম্পানি কমে আসতেছে, যেটা একসময় বিইটির ক্ষেত্রেও ছিল 30-35 বছর। এখন বিইটির সার্ভিস লেন যদি আপনি দেখেন 20 বছরের উপর যাবেন, কারণ এইটি হচ্ছে এখন তাদের স্টাইল। তারা চায় যে বেস্ট আউটপুটটা নিয়ে 25 থেকে 40-45, এটি হচ্ছে একটা মানুষের পিক টাইম, ওই সময় বেস্ট আউটপুটটা তারা নিবে। তাহলে লেন্থ অফ সার্ভিস লেন্থ কিন্তু অনেক মাল্টিন্যাশনালিটি আগের মতন নাই, কমে আসতেছে। তারা এখন ওই রোটেট করবে, নতুন নতুন ইনজেকশন করবে। বাট ট্রেনিং যদি বলেন, ডেভেলপমেন্ট বলেন, স্টিল বিইটি ইজ দ্য নাম্বার ওয়ান, আনপ্যারাবল। সো যে পরিমাণ ট্রেনিং, আমি 20 ইয়ার্স আই ওয়ার্ক ইন বিইটি, আমাকে বিইটি 39টা ট্রেনিং করাইছে, দেশ বিদেশ মিলে। সো ক্যান ইউ ইমাজিন? সো আমার সিভিতে তো আমি 39টা লিখতে পারি না, 39টা তো লেখাও সম্ভব না, আপনার ইম্পর্টেন্ট গুলি লিখতে হবে। সো 39টা নাম্বার অফ ট্রেনিং আমার যতটুকু মনে আছে আমি জট ডাউন করেছি, মেবি 2-1টা মিসও হইতে পারে, কারণ 20 বছর তো লং টাইম। সো দ্যাট গিভস দ্য এভিডেন্স হাউ দে আর টেক কেয়ার অফ দেয়ার পিপল, তাই না? আমাকে তৈরি করার পিছনে তো তাদের বিরাট অবদান। তা আমি তো বেসিক্যালি রেডি প্রোডাক্ট ফর ব্র্যাক ইউনিভার্সিটি। সো এটা বলার উদ্দেশ্য হলো যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কিরকম, পিপলের পিছনে তারা ইনভেস্ট করে কিনা। সেটা আরো অনেক অর্গানাইজেশন হতে পারে, ইউনিলিভার হতে পারে, বাট আপনি যদি মার্কেটে খোঁজ দিয়ে দেখেন, স্টিল বিইটি ইজ দি নাম্বার ওয়ান ইন টার্মস অফ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। লার্নিং অর্গানাইজেশন হিসেবে তুলনাহীন। মানে মানুষকে এই যে দেখেন ইয়াসির আজমান ভাই, জিপির সিইও, সে কিন্তু শুরু করছে বিইটি দিয়ে। এরকম প্রচুর উদাহরণ আছে মার্কেটে। সো অনেকেরই সূচনা কিন্তু বিইটি দিয়ে, টেরিটরি অফিসার ছিল, এরিয়া ম্যানেজার, মানে মার্কেটিং এর পুরা ভিত্তিটা তারা পোক্ত করে গেছে বিইটি থেকে, তারপরে তারা বিভিন্ন জায়গায় ছড়াটা গেছে। তো এই জন্যই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কিরকম, অর্গানাইজেশনের কালচার কিরকম, ইকোসিস্টেম কিরকম, এগুলো সবকিছু ইম্পর্টেন্ট। সাপ্লায়ার কেপিআই, বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে, আমি নাম বলবো না, নাম বলা ঠিক হবে না, যারা ভালো স্যালারি দেয়, ভালো টাকা পয়সা দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু এনভায়রনমেন্ট খুবই বাজে, টক্সিক এনভায়রনমেন্ট। এর পিছনে লাগাই রাখে স্পাই, এই সেই, কান কথা, ব্যাক বাইটিং, এটি হলো মূল কালচার। কাজ বাদ দিয়ে এগুলি বেশি, যে কারণে অনেক ভালো ভালো পারফর্মার টিকতে পারে না দীর্ঘমেয়াদী। তারপর পুরনো একটা সিন্ডিকেটের ভিতরে যে পড়ে, ওইটা ভেদ করে ঢুকতেও পারে না, এবং নতুন লোক আইসা নতুন ভাবে কিছু ড্রাইভ করবে, নতুন জিনিস ইনিশিয়েটিভ নেবে, সেটাও তারা সহ্য করে না। সারাক্ষণ এর পিছনে লাগা থাকে যে আসছে আমাদের শিখাইতে নতুন জিনিস। তো এই ধরনের অনেক ঘটনা বহু মানুষের কাছে আমরা শুনেছি। তো সাপ্লায়ার কেপিআই, ওটিফ একইভাবে, ওটিফটা কাস্টমারের কেপিআই, আবার সাপ্লায়ার কেপিআই, দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে? ডোন্ট কনফিউজড। কস্ট পার পিস, একটা পার পিস
নিতে গেলে আপনার কি পরিমাণ খরচ পড়ে। সাপ্লায়ার কেপিআর এর ক্ষেত্রে আরো জিনিস আছে। সাপ্লায়ারের ক্ষেত্রে কেপিআই এর ক্ষেত্রে আপনি তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্সও আপনি দেখতে পারেন, সেটাও তার কেপিআই হতে পারে। সাপ্লায়ারের ক্ষেত্রে অন টাইম ইন ফুল হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কেপিআই, কারণ আপনার মাস্টার প্রোডাকশন শিডিউল অনুযায়ী সে র মেটেরিয়াল সাপ্লাই করতে পারে কিনা এটা আপনি কিভাবে যাচাই করবেন, ওটিপ দিয়ে যাচাই করবেন। ঠিক আছে, তার ফাইন্যান্সিয়াল কেপিআইও আছে, যেটা এখন ভালো ভালো অর্গানাইজেশন গুলো এটা মনিটর করে। কারণ ও যদি হঠাৎ দেউলিয়া হয়ে যায়, আমি তো জানি না তার ফাইন্যান্সিয়াল হেলথ কেমন, সে কি লোনে চলতেছে না কিসে চলতেছে। তো অর্গানাইজেশন নিড টু নো সাপ্লাই, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, এই জন্য অনেকক্ষণ সময় ব্যয় করলাম। তো দ্যাটস ইট। ঠিক আছে, এখন এখানে হইলো what are the three most interesting things you have learned in this course, what are the three things you wish to introduce in your business। এটা আপনি পরবর্তী সময়ে গভীরভাবে চিন্তা করবেন, এখান থেকে একটা দুইটা লার্নিং। আমি বলবো যে অ্যাজ এ হোল, নট অনলি দিস ক্লাস, পুরো পিজিডিএসসিএম থেকে 4-5টা ইনিশিয়েটিভ আপনারা নেবেন। এটা আমরা যখন সাপ্লাই চেনের ক্লাস নেই ইয়েতে সিএসসিএম বা সিপিএলএম, সেখানেও একই কথা আমি বলি যে আপনার 20টা 22টা 24টা ক্লাসে প্রত্যেক ক্লাস থেকে নেওয়ার দরকার নেই। আপনি 4টা 5টা জিনিস সিলেক্ট করেন যেটা আপনার অর্গানাইজেশনের প্রায়োরিটি, আপনার বসের সাথে কথা বলে ইউ ক্যান হ্যাভ এ প্ল্যানিং। ঠিক আছে, যেটা অনুযায়ী আপনি ইনিশিয়েটিভ গুলি আপনি নিবেন এবং দীর্ঘমেয়াদী এটাকে আপনি চেষ্টা করবেন ইমপ্লিমেন্ট করতে। কিছুটা শর্ট টার্ম করবেন, কিছুটা লং টার্ম করবেন, কিছুটা মিড টার্ম করবেন। ইমিডিয়েট টার্মসে কিছু করে দেখাইতে হবে, নাহলে তো আপনি যে একটা কোর্স করে গেলেন, হোয়াট ইজ দি বেনিফিট। অনেক অর্গানাইজেশন তো স্পন্সর করে টাকা, ভালো ভালো অর্গানাইজেশন, বিদেশি মাল্টিন্যাশনাল, তখন তারা তো আউটপুট দেখতে চাবে যে আপনার এইটাতে আমরা যে অ্যাপ্রুভাল করে এই টাকাটা দিয়ে দিলাম 60,000, অথবা সিএসসিএম করতে 1,20,000 টাকা আমরা তো দিলাম, অথবা আপনার খরচের 50% আমরা বিয়ার করলাম। হোয়াট ইজ দ্য আউটপুট? আপনি সার্টিফিকেট দিচ্ছেন, ফাইন, সেটা আপনার পার্সোনাল অ্যাচিভমেন্ট, বাট হোয়াট নিউ থিংস, নিউ ইনিশিয়েটিভস ইউ আর অ্যাকচুয়ালি going to implement after having the certification of CSCM or PGDSCM? শো কস্ট বেনিফিট করে দেখান অর্গানাইজেশনকে, 1 বছরে এই জিনিস নতুন ইমপ্লিমেন্ট করছি, দিজ আর দ্য বেনিফিট। কমার্শিয়াল আসপেক্ট ইজ অলসো ইম্পর্টেন্ট, কস্ট বেনিফিট দেখাতে হবে। এটা করে আমি এইটুক খরচ বাঁচাচ্ছি, অথবা এইটুক করে আমি এই কস্ট এফিসিয়েন্সি আনছি, বা আমি এফিসিয়েন্সি বাড়াইছি, প্রোডাক্টিভিটি করছি। এটাকে আপনার ট্রান্সলেট করতে হবে হলো ফাইন্যান্সিয়াল টার্মসে, কারণ লোকাল কোম্পানিগুলি দিনের শেষে টাকা বুঝে, টাকা পাচ্ছে কিনা, ইয়েস অর নো। আমি তো Yes, আর sir. ওইভাবে কাজ 100%. করি নাই, বিকজ Yes, মাই sir. part is BET 20 years, এখন now I'm in university. But anyway, most of the local companies দিনের শেষে টাকা বুঝে। So এইভাবে আপনাদেরকে দেখতে হবে। So we are almost end of our L&D course, logistic and distribution. আগামী শুক্রবার আপনাদের 4th, 5th and 6th ক্লাসের উপর পরীক্ষা হবে 50 মার্কসের। আপনারা তো প্যাটার্ন মিড টার্মে দেখেছেন, সো একটু মনোযোগ দিয়ে প্রিপারেশন নেবেন, আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। সেম ভাবে হবে স্যার, মানে সেম সেম যেভাবে ভাবেই আসবে হবে, সেম ভাবেই হবে। এটা 30 মার্ক ছিল, এটা 50 হবে। একটা কোশ্চেন ছিল টাইম স্যার 50 মিনিট। জি, ভাইয়া, আমরা কি কোনো আপনার মেইল আইডিটা পাইতে পারি, লাইক ইন ফিউচার কমিউনিকেশনের জন্য যদি কোনো কিছু দরকার হয়? আমি লিঙ্কডইনে ভাই অ্যাভেলেবেল, আমাকে সার্চ করে নিয়েন, সাজিদুল করিম চৌধুরী দিলেই পাবেন। ফেসবুকে আমি অ্যাভেলেবেল। সো প্রফেশনাল কোনো হইলে উই শুড বি কানেক্টেড। অলরেডি অনেকেই আপনারা দিয়েছেন, আমি যে আমাকে দেয় আমি অ্যাকসেপ্ট করে ফেলি। আর আমার হ্যাঁ, ওই নাম্বার আপনার আপনারা মাইন্ড ম্যাপার থেকে নিয়ে নিতে পারেন, আর কোনো রেস্ট্রিকশন নাই, বিকজ ইটস স্মল ওয়ার্ল্ড। দেখা যাবে যে অনেক সময় দেখা হইতে পারে কোনো ইয়েতে। তারপর অনেক সময় মাইন্ড ম্যাপার বিভিন্ন ধরনের মিট এন্ড গ্রিট সেশন আয়োজন করে, মেন্টর মেন্টি, সেখানে লাস্ট কয়েকটাতে আমি যেতে পারিনি ব্যস্ততার কারণে, সেখানেও দেখা হইতে পারে। অফকোর্স, বিকজ দিস ইজ এ প্রফেশনাল নেটওয়ার্কিং, সো নাথিং হার্ম টু বি কানেক্টেড। 8 তারিখে আমাদের একটা ইয়ে আছে, ওরিয়েন্টেশন আছে, আপনি কি থাকবেন? কোন মানে 8 তারিখ? নভেম্বর 8 তারিখ, নভেম্বর 8 তারিখে। আমি ঠিক জানি না, আমাকে এখনো আমার নলেজে আসেনি। আমরা 8 তো তারিখ কি? গতকালকে জানছি আর কি, কি শুক্রবার। কয়টার সময়? শুক্রবার, আচ্ছা আচ্ছা, জি, ওকে। তো এটা অনেক আমি যেটা হয় এগুলো শুনলাম। হইলে পরে, এই যে মেন্টর মেন্টি হইলে আমাকে মেজরিটি টাইম আমাকে জানায়, যেহেতু আমি সিএসসিএম এ ক্লাস নেই, সিপিএলএম নেই, পিজিডিএসসিএম নেই, তো এগুলি সবগুলির সাথে তো আমি অ্যাসোসিয়েটেড। যদি সুযোগ হয় তাহলে ডেফিনেটলি ব্যাটে বলে মিললে দেখা হবে। বাট আর একটা আপনারা, পার্সোনাল কোশ্চেন করা যাবে ভাইয়া? জি জি, অবশ্যই অবশ্যই। আপনি মিরপুর ডিউএইচএস বাসা আছে? মিরপুর ডিএইচএস, জি ও না, আমারও বাসা মিরপুর ডিউএইচএস, এই জন্য বললাম আর কি। তো জি। ভালো যদি কখনো দেখা হয় আর কি। হ্যাঁ অবশ্যই ভাইয়া, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। এই তাহলে আপনার ধরনের, নাম্বারটা নিয়ে নেবো। হ্যাঁ নিয়ে পছন্দ নেন, করতেছি। আমার নাম্বারে কোনো নাই, কোনো লুকোচুরি কিছু নেই। মাইন্ড ম্যাপারে বললেই আচ্ছা, আপনাদেরকে দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। আমি তো ঠিক, ওপেনলি থ্যাংক বলেই ইউ। দিলাম।
জি, থ্যাংক সো এটি হলো সো আমরা 6টা শুক্রবার আপনাদের সাথে কাটাইলাম। ইটস এ গুড এক্সপিরিয়েন্স ফ্রম মাই পার্ট অলসো। যে কোনো নতুন নতুন ব্যাচের সাথেই এক্সপিরিয়েন্স কিছু না কিছু যোগ হয়। কোনো কিছুই বৃথা যায় না। আমরাও যেরকম শিখি আপনারাও শেখেন। এটা বোথ ওয়ে লার্নিং। আপনাদের কোশ্চেনের কাছ থেকেও আমরা অনেক জিনিস অনেক সময় শিখতে পারি। কোনো উদাহরণ থেকে শিখতে পারি, কোনো আলোচনা থেকে শিখতে পারি। শেখাটা অলওয়েজ টু ওয়ে। ঠিক আছে? সো আপনারা পরীক্ষাটা ভালো মতন দিয়েন। আর এটি আর কি। আর কিছু ইনিশিয়েটিভ অর্গানাইজেশনে নিয়ে যান। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাইলে ইউ ক্যান বিকাম হিরো ইন ইউর অর্গানাইজেশন। যে একটা প্রফেশনাল কোর্স শিখে আসছে, এই যে দেখো 2-3টে ইনিশিয়েটিভ নিয়েছে। কোনোটা শর্ট টার্ম নিবেন, কোনোটা মিড টার্ম নিবেন, কোনোটা লং টার্ম নিবেন। বাট এটা করার আগে অবশ্যই লাইন ম্যানেজার বা বসকে কনভিন্স করে নিয়েন, সো দ্যাট হি অর শি ক্যান সাপোর্ট ইউ। অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটাকে দেখাবেন, কস্ট বেনিফিট রেশিও। স্যার পরীক্ষা কত মিনিটের জন্য থাকবে স্যার? 50 মিনিটস 50 মার্কস, ওই সেম প্যাটার্ন। আহ, আমি একটু কথা বলতে পারি? জি বলেন। হ্যাঁ, আমি আসলে সুযোগটা চাচ্ছিলাম আপনাকে আর কি থ্যাঙ্কস দেওয়ার জন্য আমাদের এই কোর্সটার ব্যাপারে। বিশেষ করে আমি সহ আরো যারা যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন, তাদের সবারই একটাই আর কি স্যাটিসফ্যাকশন যে আপনার ডেলিভারিটা খুবই 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 চমৎকার। ট্রু তার জন্য ট্রু আপনার আপনার থ্যাঙ্কস, আপনি থ্যাঙ্কস পাওয়ার যোগ্য, এবং আপনার এই ক্লিয়ার কনসেপ্ট এবং ডেলিভারির কারণে আমাদের এক্সামে কোনো সমস্যা হয়নি। জি আর আপনার যেই বাস্তব উদাহরণগুলি আর কি এক্সাম্পল গুলি আপনি সেট করেন প্রত্যেকটা লাইনে লাইনে বা ওয়ার্ডে ওয়ার্ডেও আমরা দেখেছি। এই যে আজকের ব্যাপারেও প্রত্যেকটা যেগুলি যেগুলি ইম্পর্টেন্ট আমাদের খুবই কাজে দিবে এবং আমরা অনেক কিছু শিখেছি। আমি আশা করব যে আপনি আপনার আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফিউচারের জন্য আপনার এই ডেলিভারি গুলি যেন কাজে লাগাতে পারি। আর আমাদের যদি কোনো প্রোগ্রাম বা মিট আপ হয় ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে সামনে পাওয়ার। থ্যাংক ইউ সো জি মাচ। ভাইয়া। কাজী আব্দুল্লাহ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড ওয়ার্ডস, অ্যান্ড ইজ ভাইস ভার্সা। আই এম টাচড উইথ ইউর গুড ওয়ার্ডস, রাইট? এটি আমাদের সার্থকতা। আমি একটা ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো উপকার না হয় বা ডিসকাশনে যদি না হয়, তাহলে এটা আমার দিক থেকেও এক ধরনের আর কি অপূর্ণতা। তো আমাদের এই এক্সপিরিয়েন্সের কাজই তো হলো ফিরিয়ে দেওয়া, যেটা এজেস ভাই বলেন। এজেস ভাই সবসময় বলে যে মানে এখন হলো রিটার্ন ব্যাক বা গিভ ব্যাক। আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে ভিতরে ছড়ায় দেওয়া। সেটা করতে যে যদি আপনার যদি আহ, মানে 10% উপকার আমি করতে পারি, দ্যাট ইজ আওয়ার সার্থকতা, ফুলফিলমেন্ট। আমরা তো এখানে আসলে টাকার জন্য ক্লাস নিই না। এখানে বেসিক্যালি আমরা হলো প্যাশনের থেকে নিই, কমিটমেন্ট থেকে নিই, তাই না? এখানে টাকাটা তো মুখ্য না, এটা এরকম কোনো বড় টাকাও না। আর তা তো So, অবশ্যই আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্স যা আমাদের হ্যাঁ, সাথে শেয়ার হ্যাঁ, করেন সেটা তো জি আসলে মানে জি। টাকা দিয়ে সব জায়গায় পাওয়া যাবে না এরকম না, না। এটার জন্য আমরা এখানে যারাই আছি, এই আইএসসি এর রিসোর্স হিসেবে যতজনই আছে, কেউই এটার জন্য করে না। সবাই চাকরি করে। সবারই তো চাকরি বাকরি আছে। তো চাকরির ভিতরেও আমরা পার্সোনালি টাইম বের করে এটা করি বিকজ অফ পার্ট অফ আওয়ার প্যাশন অ্যান্ড কমিটমেন্ট। এবং যখন আপনারা এই ধরনের কথা বলেন, এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, অনেক বেশি ভালো লাগার জন্ম দেয়, যেটা টাকা দিয়ে কেনা যায় না। যে যখন আমি দেখি যে আপনি মনে করছেন যে আমার কারণে আপনার কিছুটা হলেও উপকার হয়েছে, এটা থেকে বড় পাওয়ার কিছু নেই। আচ্ছা। এটাই প্রধান। জি। ভাইয়া একটা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি কাজী আব্দুল্লাহ সাহেবের সাথে একমত হয়ে বলতেছি যে প্রত্যেকটা স্লাইডে প্রত্যেকটা টার্ম আপনি এত সুন্দর করে ভেঙে আহ, বোধগম্য করে তুলেন, প্লাস এটাকে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে লিঙ্ক আপ করে দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলোর ইমপ্লিকেশনটা কি, এটা এবং এক্সিকিউশনটা কিভাবে করা যায়, এত সুন্দর করে এই জিনিসগুলো আমাদেরকে সিম্পলিফাই করে তুলে ধরেছেন। এটা খুব মনে থাকবে। এবং আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর ভেরি অ্যাকোমোডেটিভ। না থ্যাংক ইউ well, ভেরি মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। না না, থ্যাংক ইউ ভেরি মাচ, নো ইস্যুস। আপনারা ভালো থাকেন, আপনাদের ভালো হোক, এটি হলো আর যেটা হলো যে লার্নিংটাকে অব্যাহত রাখবেন, ছেড়ে দিবেন না। হ্যাঁ, ভাইয়া অনেকে কোর্স করার পরে আর চর্চা টর্চা করে না, এগুলো অব্যাহত রাখবেন। আর আরেকটু শেয়ার করতাম, সেটা হচ্ছে যে আমার একটু জানার ইচ্ছা ছিল যে এই বিভিন্ন অর্গানাইজেশনের সাপ্লাই চেইনের যেই যে কি বলে যে অপারেশনটা চলছে সেটা রাইট ওয়েতে চলছে কি রং এতে চলছে, অথবা আপগ্রেড করার বা আপডেট করার কোনো প্রসেস আছে কিনা, অথবা হচ্ছে কোনো কোনো টুলস আছে কিনা,
অথবা অডিটিং কোনো ফার্ম আছে কিনা এরকম করা করা হচ্ছে কিনা বাংলাদেশের ক্ষেত্রে? এই যে যেমন ধরেন আমি উদাহরণ দিই যে স্কোর মডেলটা যখন আসে বিএটি এগুলো অ্যাডাপ্ট করলো হলো আমি প্রথম স্কোর মডেলের আমি ট্রেনিং নিয়েছি দুইবার, একবার হলো বাংলাদেশে, তারপর 2005-এ আমি আবার পাকিস্তানে আমার পোস্টিং হয় পিটিসিতে, পাকিস্তান টোবাকো কোম্পানিতে। আমি তখন এরিয়া ম্যানেজার, তখন আমি 1.5 বছর পিটিসিতে ছিলাম। ওখানে যেও আমি 2004-এ বাংলাদেশে অ্যাটেন্ড করি স্কোর মডেলের 3 দিনের ওয়ার্কশপ। ওই সেম 3 দিনের ওয়ার্কশপ আমি পাকিস্তানেও করি। ওই স্কোর মডেল দিয়ে বিইটি তার সাপ্লাই চেনের পারফরমেন্সটা কি করে, ওই যে অ্যাট্রিবিউট গুলি দেখলেন না, তারা ওই স্কোর মডেল দিয়ে বিএটির এই অপারেশন গুলি সাপ্লাই চেনের পারফরমেন্সটাকে তারা দেখায়। ইদানিং বিএটি আরেকটা জিনিস ডেভেলপ করেছে, স্কোর মডেল তো একটু পুরনো হয়ে গেছে, যেটাকে বলে ডিডিভিএন, হ্যাঁ, ডিমান্ড ড্রিভেন ভ্যালু নেটওয়ার্ক, ডিডিভিএন। সেখানেও একটা ফ্রেমওয়ার্ক, একটা রূপরেখা আছে। সেখানেও একটা, যেমন একটা আপনি যখন অডিট ফেস করেন এনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেফটি, তখন কিন্তু বিভিন্ন চ্যাপ্টার থাকে, যেখানে আপনাকে রোড ম্যাপ দেওয়া হয়, রূপরেখা। চ্যাপ্টার ধরে ধরে বলা হয় এই হইলে আপনি 4 পাবেন, এই হইলে 3 পাবেন, এই হইলে 2 পাবেন, একদম ক্লিয়ার। কিন্তু অডিটর, ইন্টারন্যাশনাল অডিটর আসার আগে আপনাকে ডকুমেন্ট পাঠিয়ে দেয় যে তুমি আগে নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করো, কইরা আমার কাছে পাঠাও, তুমিই মার্কিং করো তোমাকে, আমরা যখন আসবো তখন আমরা এইটার উপর একদম ক্লিয়ার বলা আছে। এই পার্টিকুলার জায়গায় এই যদি আপনার ডেমনস্ট্রেশন থাকে আপনার রিয়েল ফ্যাক্টরিতে, তাহলে আপনি 4-এ 4 পাবেন। এইটা হলে আপনি 3 পাবেন। ওই যে রিস্ক অ্যানালাইসিস আছে না, রেড জোন, অ্যাম্বার জোন, গ্রিন জোন, আপনি রেড, এই হলে আপনি রেড জোনে ফেলবে, এই হলে আপনি অ্যাম্বারে থাকবেন, এই হলে আপনি গ্রিন থাকবেন। একদম ক্লিয়ার এক একটা অর্গানাইজেশনের মেথোডোলজি। এখন বিএটি ডিডিভিএন, ডিমান্ড ড্রিভেন ভ্যালু নেটওয়ার্ক, এইটার উপর আমি লাস্ট টাইম, যেহেতু আমি 21শে জানুয়ারিতে বেরিয়ে আসছি, আমি লাস্ট টাইম ডিডিভিএন এর 2-3টা সেশনও অ্যাটেন্ড করে আসছি। তখন ওইভাবে বিএটি প্রস্তুত হচ্ছিল তার অডিট করার জন্য। আরেকটা বিএটি অডিট করে হলো তার সাপ্লাই চেনের পারফরমেন্সের জন্য, যেটাকে আইডব্লিউএস বলে, ইন্টিগ্রেটেড ওয়ার্কিং সিস্টেম, আইডব্লিউএস এর আপনার ফেজ ওয়ান তখনই আমরা করে আসছিলাম। তখন আমি ফ্যাক্টরি রোল করতাম, প্রোডাক্ট এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স হেড হিসাবে। সো তখন আমরা ফেজ 1 অ্যাচিভ করছিলাম, এখন বোধহয় ফেজ 2 অ্যাচিভ করছি বিএটি, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এই যে আইডব্লিউএস, এটা কোত্থেকে আসলো? এটা পিএনজি থেকে ইনকর্পোরেট হয়েছে। পিএনজি পৃথিবীতে পায়োনিয়ার। এই যে আমি ওই কথা বললাম, তারপর আরেকটা আছে, সেটাকে বলা হয় মিন টাইম বিটুইন ফেলিওর, এমটিবিএফ, মিন টাইম বিটুইন ফেলিওর, এমটিবিএফ। এগুলো সব আইডব্লিউএস এর সমস্ত প্রিন্সিপাল, কনসেপ্ট, থিওরি, যেগুলো বিএটি ফলো করে করে তার পারফরমেন্সকে উন্নত করছে। এমটিবিএফ মানে হচ্ছে মিন টাইম বিটুইন ফেলিওর। একটা মডিউল, একটা মেশিন যখন একটা পুরা মানে 8 ঘন্টার একটা ইয়েতে চলে, 3টা যেহেতু শিফট, 8 ঘন্টা একটা শিফট যখন চলে, টানা কি চলে? যদি ওই পুরাটা টানা চলে তাহলে মিন বিটুইন ফেলিওর হবে 0। আর যদি কোনো কারণে 5 মিনিট ব্রেকডাউন হয়, তাহলে ওইটাকে আপনার বের করতে হবে কেন ব্রেকডাউন হলো, সেটা আবার কন্ট্রোলেবল ব্রেকডাউন নাকি আনকন্ট্রোলেবল ব্রেকডাউন, সেগুলো আপনি অ্যানালাইসিস করে বের করবেন। এটা হচ্ছে আইডব্লিউএস এর কনসেপ্ট। আইডব্লিউএস অনেকগুলি পিলারের দ্বারা সমন্বিত। এটা 10টার মতন পিলার। একটা হচ্ছে এএম বলা হয়, আমি জাস্ট, আপনি কোশ্চেন করেছেন দেখে এটা আউট অফ দ্য ওয়ে বলতেছি। জি, থ্যাংক এএম ইউ, মানে থ্যাংক হচ্ছে ইউ। অটোনমাস মেনটেন্যান্স। পিএম মানে হচ্ছে প্রিভেন্টিভ মেনটেন্যান্স। তারপর একটা আছে লিডারশিপ পিলার, আরেকটা আছে তো আপনার ওয়েস্টেজ পিলার। এরকম করতে করতে 10টা পিলার আছে। 10টা পিলারে 10টা হেড আছে, ওই পিলারগুলি লিড করে। প্রত্যেক দিন ওই যে ফ্যাক্টরিতে সকালে মিটিং হয় না, এটাকে কি মিটিং বলেন আপনারা? কেউ ওপেনিং মিটিং বলে, কেউ ফ্যাক্টরির মর্নিং মিটিং বলে, এক একজন এক এক নামে ডাকে। তো ওই রকম বিটি আইডব্লিউএস কনসেপ্ট চালু করার পরে প্রত্যেকদিন সকালবেলা আইডব্লিউএস একটা রুম বানানো হয়েছে, যেটা ওয়ার রুম। ওখানে আমি যেহেতু কোয়ালিটি হেড করতাম, আমি ছিলাম কোয়ালিটি লিড, কোয়ালিটি ওই পিলারের হেড। তো ন্যাচারালি আমি ওই মিটিং এ যেতাম, এরকম 10টা পিলার আমরা ওখানে যেতাম। ফ্যাক্টরি ম্যানেজার ছিলেন হলো এই পুরো ফোরামটার হেড। তো প্রতিদিন সকালবেলা ইস্যু কি, আগের দিনের ইস্যু ওই বোর্ডে লেখা হতো, পিডিসিএ সাইকেলের মাধ্যমে বোর্ডে লিখে বলা হয়তো এই ইস্যু হয়েছে, এটা রিজলভ করার জন্য ডিসকাশন করা হয়তো। কোনোটা এককভাবে আপনি করবেন, কোনোটা ক্রস ফাংশনাল হবে। কোয়ালিটি একটা ইস্যু আপনি একা রিজলভ করতে পারবেন না, তখন আপনার ফ্যাক্টরির শিফট লিড, ওদের হেল্প নিয়ে আপনার করতে হবে, বা শিফট ম্যানেজারের হেল্প লাগবে। তো তখন ওই যৌথভাবে ওই অ্যাকশন পয়েন্টটা লেখা হলো, একটা টাইমলাইন দেওয়া হলো, করে আবার ফলো আপ করা হচ্ছে প্রতিদিনের ইস্যু। কোনোটা ইমিডিয়েটলি রিজলভ করতে হবে, যেটা ইমিডিয়েটলি রিজলভ করা যায়, দেন এন্ড দেন রিজলভ। পরের দিন যে আবার ওই বোর্ডে ওই লেখাগুলি আবার ফলো আপ করা হতো। দিস ইজ কল আইডব্লিউএস কালচার। এই যে আপনি যে কোশ্চেনটা করলেন, এখন বিইটি অপারেশন আর সাপ্লাই চেইন কি এইভাবে মনিটর করে, এইভাবে করে করে তারা তাদের পারফরমেন্সটাকে, বাট দে লার্ন দিস ফ্রম পিএনজি। পিএনজি থেকে এই কনসেপ্টটা প্রথম আসে, প্রক্টর এন্ড গ্যাম্বেল।
তাদের থেকে বিইটি ইনকর্পোরেট করে। এইটা বিইটি কে শিখাইছিল আর্নেস্ট ইয়ং বলে একটা কোম্পানি আছে, তারা এসে এটা শিখাইছে। তারপরে তার লিডার ম্যানেজাররা সবাই ট্রেন আপ হয়েছে। এই কনসেপ্টটা শুরু হয়েছিল হলো 2016 থেকে, মানে 16 বা 15 থেকে, অলমোস্ট প্রায় 9-10 বছরের জার্নি। এখন ফেজ 2 হয়েছে, আস্তে আস্তে ফেজ 3 তে যাবে, তারপরে ফেজ 4 এ যাবে। তার মানে ফেজ 4 বুঝেন, ওই তখন হয়ে যাবে 95%, ওয়েস্টেজ কত কম হবে। এগুলো হলো আস্তে আস্তে যত খরচ কমানো যায়, একটা পর্যায়ে পিপল কমায় ফেলবে মানুষ। ওই যে একটু আগে আমি বলতেছিলাম সার্ভিস লেন্সের কথা বললাম না, এই ধরনের অর্গানাইজেশন এখন দীর্ঘমেয়াদী সার্ভিস লেন্থে আর যাবে না, তারা খরচ কমায় ফেলবে, তারা মোর পিপল দিয়ে বেশি প্রোডাক্টিভিটি ড্রাইভ করবে। এটা করতে গেলে তাদের কিছু টুলস প্রিন্সিপাল লাগবে। সো আইডব্লিউএস ইজ দেয়ার টুলস, দেয়ার কনসেপ্ট, দেয়ার নোন, দেয়ার নাও ইম্পর্টেন্ট ফিলোসফি। আর একটা হচ্ছে ডিডিভিএম, যেটা হলো সাপ্লাই চেনের ডিমান্ড ড্রিভেন ভ্যালু নেটওয়ার্ক দিয়েও তারা এগুলোকে অপারেট করে। এই সিস্টেমে তারা ইউনিলিভারে যায় দেখবেন আবার এই সিমিলার কাইন্ড অফ, ওই একই বোতলের ডিফারেন্ট মদ আর কি। বুঝা গেছে? এটা যে একেবারে কমপ্লিটলি যায় যে একটা নতুন জিনিস একটা আবিষ্কার করে ফেলবে তা না, মানে পুরোনো মদ নতুন বোতলে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা। আপনি আপনার বিজনেস, আপনার কাস্টমাইজ অনুযায়ী আপনি কিছু কিছু জিনিস চেঞ্জ করেন কনসেপ্টটাকে। আমি যে ওটিপি এর কথা বললাম, আই এম শিওর যে আপনি ইউনিলিভারে যে সেম ওটিপি দেখবেন একটু ডিফারেন্ট ভাবে বলে, আপনি নেসলেতে যে দেখবেন একটু ডিফারেন্ট ভাবে বলে। এটা নাথিং এমন কিছু না যে পুরাই একেবারে নতুন, আমি জীবনে কোনোদিন শুনিই নাই, এরকম না বিষয়টা। কিছু অ্যাডজাস্ট করে কাস্টমাইজ করে তারা এটাকে প্যাকেজিং, এই দ্যাটস ইট। জি এমন না যে আইডব্লিউএস এর কোনো জিনিসই ইউনিলিভার কোনোদিন শুনে নাই, নো, দে হ্যাভ দেয়ার ওন প্র্যাকটিস। আপনি যখন ডিসকাশন করবেন দেখবেন আরে আমরাও তো এটা করি, একটু ডিফারেন্ট ভাবে করি, একটু ভিন্ন ভাবে পরিবেশন করা। সেটা করতে যেয়ে টোবাকো ইন্ডাস্ট্রি তো তার মতন করে কিছু কাস্টমাইজ করবে। ওই 30% কাস্টমাইজেশন তো সবাই করবে, বাট বেসিক অলওয়েজ রিমেন সেম। এন্ড এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি যে সংজ্ঞা, এটা তো সারা পৃথিবীতে চেঞ্জ হয়ে যায়নি, এটা তো রিমেন সেম। আপনার কেমিস্ট্রি থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি হয়েছে, আরো অনেক কেমিস্ট্রি হবে, বাট কেমিস্ট্রি কি উধাও হয়ে যাবে? ফিজিক্স যে মৌলিক যে সাবজেক্ট, সেটা তো সারা পৃথিবী যতদিন থাকবে ততদিন তো থাকতেই হবে তাকে। জি তো ওইটাই আর আর কি, জি জি বেসিকটা থেকে যায়, আপনি বাকিটা কাস্টমাইজ করেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। থ্যাংক ইউ সো মাচ। জি ঠিক আছে, তাহলে ভাইয়া অল দ্য বেস্ট উইশেস, ভালো থাকেন। সো আগামী শুক্রবারে পরীক্ষাটা ভালো দেন, এবং আপনাদের পিজিডিসিএম এর শেষ কবে হবে আপনাদের? ভাই এইটা আমাদের লাস্ট সেমিস্টার। ওকে ওকে। আমাদের প্রজেক্ট আছে ভাই, একটা প্রজেক্টের পরেই শেষ। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স, সে তো থাকবেই। তো ভালো থাকেন ভাইয়া, ভালো লাগলো, আই থরলি এনজয়েড আপনাদের সাথে এই যে 6টা শুক্রবার সুযোগ হলো, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1.25 ঘন্টা, বিভিন্ন স্পেনে আপনাদের সাথে, কোনোদিন হয়তো একদিন 2.5 ঘন্টা গেছে আর কি। সো অল টুগেদার ইটস এ গুড এক্সপিরিয়েন্স। ভালো থাকেন, থ্যাংক ইউ। সালাম আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমরা আছি।